তো আমাদের যে বর্তমান রাষ্ট্র কাঠামো বা আমরা যে জাতিরাষ্ট্র ব্যবস্থায় আছি, আমাদের কাছে মনে হতে পারে যে এটা যেমন স্মরণকাল থেকে এভাবে মনে হয় চলতেছে বা এভাবে আছে, কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয়। এই জাতিরাষ্ট্র কাঠামো এবং ব্যবস্থাপনা এটা কিভাবে আসলো? জাতিরাষ্ট্রের ধারণাটা তো খুব বেশি পুরাতন না, 200-250 বছর বা সর্বোচ্চ 300 বছরের। তাহলে এর আগে কি ছিল? আধুনিক যে জাতিরাষ্ট্র ব্যবস্থা, এটা একটা বিশেষ ধরনের আইনি অবকাঠামো নিয়ে আসছে। তো আমরা এই অবকাঠামোটা এবং এই সুবিধা অসুবিধা এবং কিভাবে আসলে এই অবকাঠামোর মধ্যেই ইনহেরেন্টলি মানে সত্তাগতভাবে একটা বিল্ট ইন জুলুমের সিস্টেম আছে, এটা নিয়ে কথা বলবো একটু। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট ধারার রাষ্ট্র কাঠামো এবং শাসন ব্যবস্থা এবং দর্শন হিসেবে যে জাতীয়তাবাদ এবং জাতিরাষ্ট্রকে নিয়ে আসা হচ্ছে, এটা নিয়ে মূলত আমাদের আলোচনা। যেন আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে পশ্চিমারা যেই সিস্টেম আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, যে একটা নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা চাপিয়ে দিয়ে গেছে, এটার কাঠামোগত এবং একটা বৈপ্লবিক পরিবর্তন ছাড়া আমরা সাম্য, সুবিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবো না, প্রতিষ্ঠা করা সম্ভব না। গতানুগতিক যে ইসলামী ধারার রাজনীতি আছে বর্তমানে, এখানে একটা কনসেপ্ট প্রচলিত আছে যে আধুনিক যে জাতিরাষ্ট্রের কাঠামো, এটা বজায় রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন। অর্থাৎ আধুনিক যে জাতিরাষ্ট্র ব্যবস্থা, এটার মৌলিক কিছু বিষয় পরিবর্তন করলেই ইসলাম অথবা সংস্কার করলে, ইসলামের বিরুদ্ধে যেসব বিষয় আছে এগুলোকে সংস্কার করলে মনে হয় আমরা ইসলাম পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারবো। অথচ বাস্তবতা কিন্তু এরকম না। আমাদের আলোচনা আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. তো আসলে আমার স্পিচটা এখন দেওয়ার কথা ছিল না, আরো পরে কথা ছিল। টপিকের নাম তো আপনারা শুনলেনই। একটু কনসেপচুয়াল টপিক, একটু জটিল টপিক। আলহামদুলিল্লাহ হলরুম প্রায় ভরে গেছে। তো যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব যথেষ্ট ভেঙে বলার, যতটুকু পারি সহজ করে বলার, কিন্তু আপনারা একটু শুনবেন ইনশাআল্লাহ। তো আমাদের যে বর্তমান রাষ্ট্র কাঠামো বা আমরা যে জাতিরাষ্ট্র ব্যবস্থায় আছি, আমাদের কাছে মনে হতে পারে যে এটা যেমন স্মরণকাল থেকে এভাবে মনে হয় চলতেছে বা এভাবে আছে, কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয়। প্রথমে আমি একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলি যে এই জাতিরাষ্ট্র কাঠামো এবং ব্যবস্থাপনা এটা কিভাবে আসলো। 16শ শতাব্দীতে রিফরমেশন বা সংস্কারের মাধ্যমে ইউরোপীয় খ্রিস্টবাদ যেটা ছিল, ইউরোপীয় খ্রিস্টবাদ দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা ছিল হচ্ছে ক্যাথলিক ধারা, মানে তাদের ট্র্যাডিশনাল যে ক্যাথলিক ধারা সেটা, আর একটা হচ্ছে পরবর্তীতে 16শ শতাব্দী থেকে 16শ শতক থেকে আরেকটা নতুন ধারা সূচনা হয়, সেটাকে বলা হয় প্রোটেস্ট্যান্ট ধারা। ঠিক আছে? এবং এই দুই ধারার মধ্যে একটা দ্বন্দ্ব বিস্তার লাভ করে, মানে একটা কি বলেন, একটা যুদ্ধ শুরু হয় আর কি পরবর্তীতে। তো এই যে প্রোটেস্ট্যান্টদের যে ধর্মীয় আন্দোলন, একটা রিফরমেশন সংস্কার, এটা ছিল একটা ধর্মীয় আন্দোলন। এটা খ্রিস্ট ধর্মে সংস্কার আনার জন্য শুরু হয়। কারণ প্রচলিত যে খ্রিস্ট ধর্ম, এটাতে বেশ কিছু সমস্যা ছিল আর কি। যেমন আমি একটা সমস্যার কথা বলি, যেমন তাদের যে চার্চ কি করতো, মানুষ থেকে ইন্ডালজেন্স নিত, মানে টাকা নিত, টাকা নিয়ে স্বর্গের টিকিট বিক্রি করতো, বুঝছেন? তো এ ধরনের বেশ কিছু প্র্যাকটিসের বিরুদ্ধে তৎকালীন 16শ শতকের কিছু চিন্তক ছিলেন ইউরোপে, যারা এই বিভিন্ন সংস্কার আন্দোলন শুরু করেন এবং চার্চের এসব প্র্যাকটিস বন্ধ করার জন্য তারা প্রচারণা চালাতে শুরু করেন। এবং এ থেকেই এই সংস্কার আন্দোলন শুরু হয়। যেমন কয়েকজনের নাম যদি বলি, মার্টিন লুথার, জন ক্যালভিন, উলরিখ জুইংলি, এরকম কিছু নেতা ছিলেন। এরা হচ্ছেন এই সংস্কার আন্দোলনটা নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে? এই আন্দোলনের ফলে খ্রিস্ট ধর্মে ভাগ হয়ে যায় এবং ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা প্রোটেস্ট্যান্ট নামে একটা নতুন ধর্মীয় গোষ্ঠীর আবির্ভাব হয়। আর এই ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে একটা ধর্মযুদ্ধ শুরু হয়ে যায়। মানে তারা নিজেদের দুই দলই খ্রিস্টান, দুই দলই বলে তারা খ্রিস্ট ধর্মে বিশ্বাস করে, কিন্তু কিছু পার্থক্যের জন্য নিজেদের মধ্যে তাদের যুদ্ধ শুরু হয় এবং এটা থেকে একটা কুখ্যাত ধর্মযুদ্ধে রূপ নেয়। যেমন এরকম একটা যুদ্ধ ছিল 1618 থেকে 1648 সাল পর্যন্ত একটা যুদ্ধ চলে, যেটাকে বলে 30 ইয়ার্স ওয়ার অথবা 30 বছরের যুদ্ধ। তার মানে ওই যুদ্ধটা 30 বছর স্থায়ী হয়েছে এবং নাম সে অনুসারে হয়েছে। বলা হয়ে থাকে যে এই যুদ্ধে প্রায় 50 লাখের বেশি মানুষ মারা যায় ইউরোপে, কিন্তু চিন্তা করেন। এখন শেষমেশ তারা দেখতেছে নিজেদের মধ্যে এত মারামারি করে আর কি হবে। পরে তারা 1648 সালে দক্ষিণ জার্মানির, বর্তমান দক্ষিণ জার্মানির ওয়েস্টফিলিয়া নামে একটা জায়গা আছে, সেখানে তারা একটা শান্তি চুক্তি করে। ওই শান্তি চুক্তির অনুসারেই ওই শান্তি চুক্তি অনুসারে পরে তারা যেটা করে সেটা হচ্ছে, এর মাধ্যমে দুনিয়ার ইতিহাসে, একটা রাজনৈতিক ইতিহাসে একটা বিশাল পরিবর্তন হয়ে যায়। তারা যেটা করে যে
যুদ্ধ মীমাংসার জন্য তারা যে খ্রিস্টীয় রোমান সাম্রাজ্য যেটা ছিল সেটাকে অনেকগুলো সীমানায় ভাগ করে ফেলে এবং অনেকগুলো নগর রাষ্ট্রে ভাগ করে দেয়। এবং পরবর্তীতে যেহেতু ইউরোপিয়ানরা বিশ্বের বিভিন্ন দেশে উপনিবেশ কায়েম করছে, তাদের এই চিন্তা চেতনা এগুলোই বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। যেমন আমাদের দেশ আমরা জানি এটা এক সময় ব্রিটিশ কলোনি ছিল, ব্রিটিশ উপনিবেশের আন্ডারে ছিল, তাই না? এজন্য ওদের ওই চিন্তাধারাগুলো আমাদের এখানেও কিন্তু ব্যাপকতা লাভ করেছে এবং বিস্তার লাভ করেছে। তো তারা এই যে একটা নগর রাষ্ট্র কনসেপ্ট আনছিল, এটাই বিবর্তিত হয়ে পরবর্তীতে জাতিরাষ্ট্র কনসেপ্টে রূপ নেয়। তো জাতিরাষ্ট্র ধারণাটা কেমন আমরা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে শুরুতেই যে কোনো একটা নির্দিষ্ট সীমানা, এখানে আপনি একটা বর্ডার টেনে দিবেন আর কি, বর্ডার টেনে দিয়ে সেখানে একটা রাষ্ট্র ঘোষণা করবেন। তারপর ওই রাষ্ট্রের যে অধিবাসী তার গোত্রীয় পরিচয় যাই হোক, ধর্মীয় পরিচয় যাই হোক, সেগুলোকে একপাশে সরায় রেখে ওই ভৌগোলিক ভূখণ্ডের পরিচয়ে তাকে পরিচিত করতে হবে, ঠিক আছে? আর এই সকল নাগরিক যারা আপনার রাষ্ট্রে থাকবে সবার আপনি তাদের বন্ধুকে হবে, শত্রুকে হবে, সবকিছু ডিফাইন করবেন, মানে সবকিছু সংজ্ঞায়িত করবেন হচ্ছে ওই জাতি রাষ্ট্রের পরিচয়ের মাধ্যমে। এবং এখানে আপনার এই রাষ্ট্রের ভিতরে মূল্যবোধগুলো হবে আপনি জাতি রাষ্ট্রে যে আইন আছে সেটার মাধ্যমে। ধর্মীয় মূল্যবোধ অথবা ধর্মীয় আইন কি বলে এটা এখানে গুরুত্বপূর্ণ না, জাতিরাষ্ট্র যে আইন দেয় সেটাকে মূল্যবোধ হিসেবে গ্রহণ করতে হয়, ঠিক আছে? অর্থাৎ ব্যবস্থাপনাটা এমন হয়েছে যে যে ব্যক্তি রাষ্ট্র আছে, রাষ্ট্রীয় পরিচয় আছে, তার একটা রাজনৈতিক পরিচয় আছে। যার যে কোনো রাষ্ট্রের নাগরিক না, তার কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, অর্থাৎ ধর্মীয় পরিচয়, গোত্রীয় পরিচয়, এগুলোর কোনো গুরুত্ব তখন আর এই জাতিরাষ্ট্র ব্যবস্থায় রাখা হয় নাই। এখন এক্ষেত্রে একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে যদি এমন হয় যে জাতিরাষ্ট্রের ধারণাটা তো খুব বেশি নতুন না, খুব বেশি পুরাতন না, 200-250 বছর বা সর্বোচ্চ 300 বছরের, তাহলে এর আগে কি ছিল? তো দেখা যায় যে ইতিহাসে যদি আমরা 1000 বছরের ইতিহাস যদি বিশ্লেষণ করি, দেখি যে জাতিরাষ্ট্রের বিপরীতে ছিল সাম্রাজ্য ব্যবস্থা ছিল, তারপরে আমাদের ইসলামী সভ্যতায় ছিল ইমারাত ছিল, দাওলা ছিল, খিলাফা ছিল, এসব হিসাবেই কিন্তু মানুষ শাসন কার্য পরিচালনা করে আসছেন। আর এই জাতিরাষ্ট্রের ধারণাটা উদ্ভব হবার আগে মানুষের যে নীতি নৈতিকতা, সামাজিক পরিচয়, ঐক্য, তারপরে নিজেদের মধ্যে যে লেনদেন, এসবের মানদণ্ড হিসেবে প্রধানত কাজ করতো মানুষের দিন বা ধর্ম, এবং তারা যে সুনির্দিষ্ট রাজ্য বা রাজার আন্ডারে থাকতো তাদের আনুগত্যের বিষয়গুলোই কাজ করতো। এর বিপরীতে জাতিরাষ্ট্র মানে আধুনিক যে জাতিরাষ্ট্র ব্যবস্থা, এটা একটা বিশেষ ধরনের আইনি অবকাঠামো নিয়ে আসছে। তো আমরা এই অবকাঠামোটা এবং এর সুবিধা অসুবিধা এবং কিভাবে আসলে এই অবকাঠামোর মধ্যেই ইনহেরেন্টলি মানে সত্তাগতভাবে একটা বিল্ট ইন জুলুমের সিস্টেম আছে, এটা নিয়ে মূলত কথা বলবো একটু। তো বিষয়টা এমন না যে জাতিরাষ্ট্রের যে ধারণা এটা আসার আগে দুনিয়ার দেশগুলোতে কোনো সুনির্দিষ্ট সীমানা ছিল না, এরকম না। সীমানা ছিল, মানে ভৌগোলিক যে সীমানা এটা অবশ্যই ছিল এবং এর গুরুত্ব ছিল। সীমানার ভিত্তিতে মানুষ পরিচয় দিত, যেমন ইয়েমেনিদেরকে ইয়েমেনি বলা হতো, তারপরে সিরিয়ানদেরকে সিরিয়ান বলা হতো, আমাদের যারা বাংলাদেশি তাদেরকে বাংলাদেশি বলা হতো। বাংলাদেশ তো নামটা নতুন আসছে, কিন্তু হিন্দ মানে বিলাদুল হিন্দের যারা তাদেরকে হিন্দি বলা হতো, এরকম। এবং এটা রাজনৈতিক সামাজিক প্রয়োজনও ছিল, এটা ছিল একটা রাজনৈতিক বাস্তবতা, এটা সমস্যা নাই। তার মানে আমরা কোন একটা জাতিগোষ্ঠীর যে পারস্পরিক যোগাযোগ এবং বোঝাপড়া, এগুলোর জন্য সীমানা ভিত্তিক যে একটা পরিচয় বা দেশীয় পরিচয়, এটাকে অস্বীকার করতেছি না। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু গোত্রভিত্তিক যে পরিচয় এবং দেশভিত্তিক যে পরিচয় সেগুলোকে বিলোপ করেননি, বরং বিভিন্ন গোত্র এবং তাদের অঞ্চল ভিত্তিক যে পরিচয় সেগুলো কিন্তু ছিল। যেমন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামের মধ্যে ফার্সি কিন্তু আসছে কোত্থেকে, উনি পারস্যের অধিবাসী ছিলেন, সেজন্য ওনার নামের মধ্যে ওই পার্টটা আসছে। তার মানে ওই যে আঞ্চলিকতার যে পরিচয়টাকে আমরা অস্বীকার করতেছি না, কিন্তু বিদ্যমান জাতিরাষ্ট্র ব্যবস্থার সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো একটু সামনে। এই তো তাহলে আমাদের যে দেশসমূহের অখণ্ডতা বা আমাদের বর্তমান বাংলাদেশ, আমাদের দেশের যে অখণ্ডতা, এটাকে আমরা উপেক্ষা করছি না, মানে এটা যে গুরুত্ব সেটাকে কিন্তু আমরা উপেক্ষা করছি না, বরঞ্চ দেশ শাসনের ক্ষেত্রে অথবা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যে একটা নির্দিষ্ট ধারার রাষ্ট্র কাঠামো এবং শাসন ব্যবস্থা এবং দর্শন হিসেবে যে জাতীয়তাবাদ এবং জাতিরাষ্ট্রকে নিয়ে আসা হচ্ছে, এটা নিয়ে মূলত আমাদের আলোচনা। যেন আমাদের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে পশ্চিমারা যেই সিস্টেম আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, যে একটা নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা চাপিয়ে দিয়ে গেছে, এটার কাঠামোগত এবং একটা বৈপ্লবিক পরিবর্তন ছাড়া আমরা সাম্য, সুবিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবো না, প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারণ আমাদের আজকের কনফারেন্সের টপিকও কিন্তু এটা নিয়ে, তাই না? কিভাবে আমরা সাম্য, সুবিচার এবং সামাজিক মর্যাদা ফেরত পেতে পারি। তো রাষ্ট্র বলতে
সাধারণত রাষ্ট্রবিজ্ঞানের যদি আমরা রাষ্ট্রের কথা বলি, শুধুমাত্র জাতি রাষ্ট্রের উদ্দেশ্য না, বরং রাষ্ট্র বলতে একটা সুনির্দিষ্ট ভূখণ্ড এবং মানুষের কর্তৃত্বে থাকা একটি সংগঠিত শক্তিকে বোঝানো হচ্ছে, যাদেরকে শাসক শ্রেণী হিসাবে সমাজে চিহ্নিত করে থাকে। আচ্ছা, এটা একটু সহজ করে বলি, সেটা হচ্ছে রাষ্ট্র তো একটা বিমূর্ত ধারণা, এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই না? তো মেইনলি রাষ্ট্র জিনিসটা হচ্ছে এমন যে এমন কিছু সংগঠিত মানুষের দল যারা সমাজের অন্যদের উপর কর্তৃত্ব লাভ করে, মানে সমাজের অন্যরা তাদেরকে কর্তৃত্ব দান করে, তাদেরকে শাসন করার। কিসের বিনিময়ে? ওই যে শাসক গোষ্ঠী যারা আছে এদেরকে আপনি পাওয়ার দেন যে তারা আপনার সমাজের দ্বন্দ্ব সমূহকে নিরসন করবে, মানে মানুষের মধ্যে কোনো একটা সমস্যা হলে, ঝামেলা লাগলে, বিবাদ বিসম্বাদ হলে তারা মিটমাট করে দিবে এবং তারা আপনাদেরকে বিভিন্ন ধরনের সার্ভিস দিবে। এর বিনিময়ে আমরা তাদের আনুগত্য করি, এর বিনিময়ে তাদের কর্তৃত্ব মেনে নিই। মূলত রাষ্ট্র বলতে কিন্তু এটাই। আচ্ছা, আর গতানুগতিক যে ইসলামী ধারা রাজনীতি আছে বর্তমানে, এখানে একটা কনসেপ্ট প্রচলিত আছে যে জাতিরাষ্ট্রের আদলে একটা ইসলামী রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা থাকে। এটা একটা বহুল প্রচারিত এবং প্রচলিত চিন্তা ভাবনা। তো যারা এই মতামতটা প্রচার করেন তাদের মতো হচ্ছে যে আধুনিক যে জাতিরাষ্ট্রের কাঠামো, এটা বজায় রেখে আপনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলতে পারবেন। অর্থাৎ আধুনিক যে জাতিরাষ্ট্র ব্যবস্থা, এটার মৌলিক কিছু বিষয় পরিবর্তন করলেই ইসলাম অথবা সংস্কার করলে, ইসলামের বিরুদ্ধে যেসব বিষয় আছে এগুলোকে সংস্কার করলে মনে হয় আমরা ইসলাম পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারবো। অথচ বাস্তবতা কিন্তু এরকম না। আমাদের আলোচনা আর একটু পরিষ্কার হবে। তো আগেই বললাম যে আধুনিক সেকুলার জাতিরাষ্ট্রের বয়স এটা কিন্তু 200-250 বছরের বেশি নয়। আর ঐতিহাসিক বাস্তবতা বলে যে সময়ে সময়ে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে মানব সমাজে। তার মানে এটা চিরকাল যে এমন থাকবে এটাও নয়। তার মানে এখন আমরা এটা নিয়ে কথা বলতেছি, এর কারণই হচ্ছে এটা যে ভবিষ্যৎ আমাদের জন্য কি হোল্ড করে, ভবিষ্যতে আমরা কি সম্ভাবনা দেখতে পারি। এই জন্যই আমরা এই জাতিরাষ্ট্র কাঠামো, এটার যে ক্রিটিক বলেন অথবা পর্যালোচনা বলেন, এগুলো নিয়ে আসলাম। আর এটা তো আমাদের কাছে ক্লিয়ার যে আমাদের এসব অঞ্চল অথবা প্রাক্তন কলোনিয়াল উপনিবেশিক অঞ্চলগুলোতে যে জাতিরাষ্ট্র কাঠামো বিদ্যমান আছে, এটা মূলত হচ্ছে পশ্চিমাদের একটা পণ্য, যেটা তারা মূলত উপনিবেশবাদের মাধ্যমে অথবা কলোনিয়ালিজমের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ফেরি করে বেড়াইছেন। এর বিপরীতে হচ্ছে আছে কি থিওক্রেটিক স্টেট অথবা ধর্মভিত্তিক রাষ্ট্র। এটা হচ্ছে এক ধরনের আদর্শিক রাষ্ট্র যেখানে আইন কানুন অথবা শাসন ব্যবস্থা মূলত কিছু ধর্মীয় নীতি নৈতিকতার আলোকে পরিচালিত হয়। তবে আপাত দৃষ্টিতে কিন্তু থিওক্রেটিক রাষ্ট্রকে ইসলামী শাসন ব্যবস্থার সাথে গুলিয়ে ফেলা যাবে না, যদিও শুনতে একই রকম মনে হয়, কিন্তু এর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, আপনারা শুনলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য সেকুলার যে জাতিরাষ্ট্র, এটার একটা অপরিহার্য বয়ান আছে, সেটা হচ্ছে জাতি এবং রাষ্ট্র দুটোই একে অপরের জন্য অপরিহার্য। এই দুটোর কোনো একটা ছাড়া জাতিরাষ্ট্র হইতে পারে না। তার মানে একটা রাষ্ট্রের অস্তিত্বে টিকে থাকার মাধ্যমে জাতির অস্তিত্ব টিকে থাকে। ফর এক্সাম্পল ধরেন, আমাদের বলা হয় যে আমরা বাংলাদেশি, জাতি হিসেবে আমরা বাংলাদেশি, আমাদের জাতীয় পরিচয়পত্র সবার কি লেখা থাকে? ন্যাশনালিটি বাংলাদেশি লেখা থাকে। এখন যদি বাংলাদেশ নামক রাষ্ট্রটা যদি এক্সিস্ট করা, অস্তিত্ব যদি ধরেন বিলীন হয় থিওরিটিক্যালি, কথার কথা, তাহলে তো আমরা বাংলাদেশি লিখতে পারবো না। অর্থাৎ জাতীয়তার যে পরিচয়, এটা অস্তিত্বে থাকার জন্য আবার রাষ্ট্র হচ্ছে আপনার পূর্ব শর্ত। এটা হচ্ছে আধুনিক জাতিরাষ্ট্রের একটা শর্ত আর কি। হ্যাঁ, তো জাতিরাষ্ট্র যদি কখনো বাতিল হয়, ভেঙে যায়, তখন কিন্তু জাতির অস্তিত্ব হারিয়ে যায়। অথচ যেটা হচ্ছে এখানে জাতির জন্য রাষ্ট্র ধারণাকে উল্টে ফেলে, অর্থাৎ রাষ্ট্রের জন্য জাতি, এই ধারণাটাকে প্রতিষ্ঠিত করে। সাধারণত কি হওয়া উচিত যে একটা গ্রুপ অফ পিপল আছে, একটা মানব সমাজ আছে, তাদের জন্য আমরা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তার মানে এখানে মানুষের পরিচয়টাই মৌলিক, রাষ্ট্রটা হচ্ছে একটা কাঠামো যেটা দিয়ে তাদেরকে শাসন করা হবে বা শাসন করা উচিত। সাধারণত প্রাকৃতিকভাবে এটাই হওয়ার কথা, কিন্তু জাতিরাষ্ট্র এসে এটাকে উল্টাই দিচ্ছে। মানে কি, একটা টেরিটরি নিচ্ছে, একটা ভূখণ্ড নিচ্ছে, তারপর ওখানে একটা কৃত্রিম ভাবে একটা পরিচয় আরোপ করা হয়েছে। এরপর বলছে ঠিক আছে, তোমরা সবাই আবার এই পরিচয়ের জন্য কাজ করো। যেমন আমি এখানে একটা বোল্ড একটা উদাহরণ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান। উনি স্বাধীনতার পরে উনি ওই যে পার্বত্য চট্টগ্রামে গেছিলেন আর কি, গিয়ে উনি বলছেন, মানে ওনারা তো আবার বাঙালি জাতীয়তাবাদ প্রমোট করেন, তো উনি বাংলাদেশে বলেন নাই, কিন্তু উনি ওই চাকমাদেরকে, মারমাদেরকে ওখানে যায় উনি বলছেন কি যে তোমরা আজকে থেকে তোমরা সবাই বাঙালি হয়ে যাও। তো একটা মারমা কি বাঙালি হইতে পারে? একটা চাকমা কি বাঙালি হইতে পারে? বাঙালি তো একটা ডিফারেন্ট নৃতাত্ত্বিক, মানে অ্যানথ্রোপোলজিক্যাল গ্রুপ অফ পিপল, ডিফারেন্ট। তো এভাবেই যে চাপিয়ে দেওয়ার বিষয়টা, এটা জাতিরাষ্ট্রের মধ্যে একবারে ইনহেরেন্ট, ইনবিল্ট, মানে সে নিজের পরিচয়টাই অন্য সবার উপর চাপায় দেয়। এটা হচ্ছে 1 নাম্বার প্রবলেম। তাহলে বোঝা গেল যে জাতিরাষ্ট্র আমাদের যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য আছে, গোত্রগত অথবা ধর্মীয় বৈচিত্র্য, নৃতাত্ত্বিক বৈচিত্র্য, এগুলোকে অস্বীকার করে তার নিজের যে পরিচয় সেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা,
তো আমরা জাস্ট রাষ্ট্রের বিষয়টা বোঝার জন্য আবার একটু বলি, সেটা হচ্ছে যে রাষ্ট্র, সরকার, শাসক গোষ্ঠী বা শাসন ব্যবস্থা এগুলো আমরা আপাতত সেম অর্থে, একই অর্থে ব্যবহার করতেছি, আপনারা ধরে নিতে পারেন। তো এর মূল উদ্দেশ্য হচ্ছে কিছু সংগঠিত মানুষ যারা সমাজের উপর শক্তি বলে কর্তৃত্ব লাভ করছে এবং সমাজের বিভিন্ন দ্বন্দ্ব প্রশমন করা, বিভিন্ন দ্বন্দ্ব নিরসন করা এবং প্রয়োজন পূরণের জন্য মানুষ তাদের কর্তৃত্ব মেনে নেয়। আর এই যে কর্তৃত্ব লাভ করা, এটা জোরপূর্বকও হতে পারে, আবার সম্মতিক্রমেও হতে পারে। যেমন জোরপূর্বক কেমন হয় আমরা তো দেখছি বিগত, আপনারা 15-16 বছরের ইতিহাস আপনাদের জানা আছে জোরপূর্বক কিভাবে কর্তৃত্ব লাভ করে। যাই হোক, তো আমাদের দেশে আমরা রাষ্ট্র বা সরকার বলতে প্রধানত তিনটা জিনিসের সমষ্টি বুঝি। একটা হচ্ছে সেসব রাজনৈতিক দল যারা সংসদ এবং মন্ত্রী পরিষদের মাধ্যমে সরকার গঠন করে এবং সরকার পরিচালনা করে। দ্বিতীয়ত নির্বাহী বিভাগ বা আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, হ্যাঁ, মানে এই যে সচিব বা এই পর্যায়ের আরো যারা অফিসার লেভেলে থাকেন, বিভিন্ন সরকারি অফিস আদালত পরিচালনা করেন, এরা সবাই হচ্ছেন আমলাতন্ত্রের অংশ। তারপরে তৃতীয়ত যে পার্ট, সেটা হচ্ছে আমাদের বিচার বিভাগ। এই তিনটা বিভাগ মেনলি এগুলোর সমন্বয়ে একটা বিশেষ কাঠামো, এটা হচ্ছে আমাদের দেশের রাষ্ট্র বা সরকার বলতে আমরা বুঝি। তো এই যে বিশেষ একটা সংগঠিত গ্রুপ অফ পিপল, এটাকে রাষ্ট্র বলা হয়। আর আমি যদি সংখ্যার দিক থেকে বলি, আপনারা যদি একটু হিসাব করেন, হিসাব করলে দেখবেন যে রাষ্ট্র একবারে টপ লেভেলে মানুষ, এদের সংখ্যা কিন্তু বেশি না, হয়তো সর্বোচ্চ কয়েক হাজার হবে। এই কয়েক হাজার মানুষকে কিন্তু আমরা কর্তৃত্ব দিছি পুরা এই যে প্রায় 18 কোটি 20 কোটি জনগণের উপর, তাদেরকে পরিচালনা করার জন্য, এবং তাদের উপর কর্তৃত্ব দেওয়া হয়েছে, তাই না? তো এই যে রাষ্ট্র কিন্তু এটাই, এই যে কিছু কয়েক হাজার টপ ক্লাস মানুষ, একবারে টপ লেভেলের মানুষ, এটাই কিন্তু রাষ্ট্র, এটা বুঝতে হবে আমাদেরকে। এখন সমস্যা হলো এই আসতেছি যে এই সবসময় তো আপনার শাসন করার জন্য তো কিছু টপ লেভেলের মানুষ লাগবেই, এটার কোনো এড়ানোর উপায় নাই। কিন্তু জাতীয় রাষ্ট্র ব্যবস্থায় এই টপ লেভেলের মানুষদের নিয়ে কি সমস্যা হয় আমরা একটু দেখবো। তো এই যে আধুনিক জাতি রাষ্ট্র, এটার একটা নেচার একটু আমরা বুঝি। সেটা হচ্ছে এর একটা উদ্দেশ্য হলো তার নিজেকে চিরস্থায়ী করার চেষ্টা করা, মানে ক্রমাগত চিরস্থায়ী করা এবং চিরঞ্জীব করার চেষ্টা করা, যে কখনোই ভাঙা যাবে না, কখনোই তার অস্তিত্ব বিলোপ হওয়া যাবে না। অর্থাৎ তার অস্তিত্ব টিকিয়ে রাখা, এটা নিজেই একটা উদ্দেশ্য। জনগণের সেবা করা অথবা আহ তার অন্তর্গত যে সমাজগুলো আছে এগুলোকে বিকশিত হতে দেওয়া, এটা তার মূল উদ্দেশ্য না। রাষ্ট্র নিজেকে টিকিয়ে রাখতে চায়, নিজেকে শক্তিশালী, ক্রমাগত শক্তিশালী এবং কর্তৃত্ববাদী করে উঠতে চায়। এই জন্য দেখা যায় যে রাষ্ট্র এমন আইন কানুনই তৈরি করে যেটা তাকে ক্রমাগত শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করতে থাকে। এখন এই আইন প্রণয়ন করতে গিয়ে যদি কোনো মানে ধর্মীয় দৃষ্টিতে অনৈতিক হইলেও কিন্তু সেই আইনগুলো প্রণয়ন করবে, মানে সেগুলা জাতীয় রাষ্ট্রের ভাষায় নৈতিক অনৈতিকের কোনো কথাবার্তা নাই, মানে সে ধর্মীয় নৈতিকতার ধার ধারে না। তার কাছে আছে বৈধ অবৈধ, মানে সে যেটাকে বৈধ বলবে বৈধ, যেটা অবৈধ বলবে সেটা অবৈধ। নিজেকে টিকিয়ে রাখার জন্য, নিজেকে শক্তিশালী করার জন্য জাতীয় রাষ্ট্র ব্যবস্থা এমন আইনই প্রণয়ন করে যেটা তাকে শক্তিশালী করবে। নৈতিক নাকি অনৈতিক এটা দেখার টাইম নেই, ঠিক আছে, যেহেতু কোনো মূল্যবোধের উপর নির্ভরশীল নয়। আর এইসব রাষ্ট্র এটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ অথবা আইন প্রণয়নের সর্বোচ্চ বা চূড়ান্ত উৎসব, সবচেয়ে ক্ষমতাধর উৎসব হয়ে ওঠে। ওকে, এবার দেখেন আমরা বলতেছিলাম যে কয়েক হাজার মানুষই আছে যারা অন্য সবার উপর কর্তৃত্বশীল, তাই না? এখন প্রবলেম হলো তারা এমন আইনগুলাই বানায় যেটা তাদেরকে যথাসম্ভব ক্ষমতাবান এবং সুবিধাভোগী বানিয়ে তোলে, ঠিক আছে? এখানে রাষ্ট্র চাইলেও সবসময় একেবারে জনবান্ধব সাম্যভিত্তিক আইন তৈরি করতে পারে না। তো সেকুলার জাতীয় রাষ্ট্রে একটা খুব মানে গালভরা প্রিন্সিপাল আছে যেটা বলা হয় যে রুল অফ ল, আইনের শাসন। যত আইনের শাসনের কথা বলা হোক, দিন শেষে বৈষম্যমূলক এবং নিপীড়নের হাতিয়ার হিসেবে এই ব্যবস্থা থেকে যায়, মানে বেশ কিছু ইনহেরেন্ট প্রবলেমের কারণে হয় না। একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন, যেমন আয়করের উদাহরণটা যদি দিই, যেমন কেউ যদি 10 লাখ টাকার মালিক হয়, তবে আমরা দেখি যে 2024-25 যে আয়কর নীতিমালা, এটার আলোকে দেখা যায় যে কেউ যদি কারো যদি করযোগ্য আয় 10 লাখ টাকা থাকে বার্ষিক, তাহলে তাকে সরকারকে কর হিসেবে দিতে হবে হচ্ছে 1,50,000 টাকা, ঠিক আছে? বিপরীত ইসলামী রাষ্ট্রে কেমন হয় দেখেন। ইসলামী রাষ্ট্রে যারা মুসলিম তাদের কথা আপাতত সাইডে রাখলাম, যারা অমুসলিম অর্থাৎ যাদেরকে সেকুলাররা বলে, যাদেরকে বৈষম্যের শিকার হতে হয়, অমুসলিমদের কথা বলা হয়, তাদেরকে তাদের নিরাপত্তা এবং সেবা, তারা যে সেবা পায় এই সেবার বিনিময়ে ইসলামী রাষ্ট্র তাদের ধনীদের থেকে নিভে গড়ে 50,000 থেকে 1 লাখ টাকা মাত্র। 24 দিরহাম বা একদিনের বর্তমান বাজার মূল্য এরকমই হয়, প্রায় 50,000 টাকার মতো। এটা একটু বাড়িয়ে ধরা হয়েছে। আবার আরেকটা নিয়ম হচ্ছে আপনার, যেমন একজন মহিলা, অমুসলিম মহিলা যতই ধনী হোক, তার থেকে কোনো জিজিয়া বা যে কর এটা আদায় করা হয় না। তারপর গরিবদের জন্য তো নাই, তারপর যারা শিশু তাদের ক্ষেত্রে নাই, পাগলদের ক্ষেত্রে নাই, অসুস্থ ব্যক্তির জন্য নাই। তো দেখেন তাহলে ইসলামী শাসন ব্যবস্থায় এই যে করের সিস্টেম কত মানবিক।
সেকুলার জাতীয় রাষ্ট্রের তুলনায়, তাই না? আর মুসলিমদেরকে মুসলিমদের থেকে কিছুটা বেশি দিতে হয়, মুসলিমদেরকে দিতে হয় 2.5%, যেটা আমরা জাকাত বলি, এটা তো আমরা অলরেডি দিচ্ছি, তাই না? তো মাত্র 2.5% দিচ্ছেন। আর আমাদের যে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা, এটা আপনার থেকে, আপনার যদি মানে ওই করের কিছু স্ল্যাব আছে, আপনারা আয়কর যে নির্দেশিকা, এটা দেখলে বুঝতে পারবেন। কারো কারো ক্ষেত্রে দেখা গেছে তার টোটাল বার্ষিক আয় 25% সরকারকে দিয়ে দিতে হবে। এখন আপনি কষ্ট মষ্ট করে আয় করলেন, এর 1/4 দিয়ে দিলেন সরকারকে, ঠিক আছে? এরপর সরকার এটা নিয়ে কি করবে? সরকার এটা নিয়ে হচ্ছে এমপি মন্ত্রীদের জন্য বড় বড় বাংলো বানাবে, বিশাল বিশাল হাউস বানাবে। তারপর হচ্ছে আপনার সরকারি কর্মচারীদেরকে পেনশন দিবে, যে পেনশন দিয়ে মনে করেন সে তো খাইতে পারবে, তার একেবারে তার সন্তানরাও লাইফ পার হয়ে যাবে। এরপর হচ্ছে শুল্কমুক্ত কোটি কোটি টাকা দামে শুল্কমুক্ত গাড়ি আনার সুবিধা দিবে, এবং সরকারি টাকা পাজেরো জিপ হাঁকায় বেড়াবে আপনার টাকা দিয়ে। তো এটা হচ্ছে জাতীয় রাষ্ট্রের জাস্ট এই যে নিপীড়নমূলক আইনগুলার জাস্ট একটা উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ দেখেন, সরকার কোন প্রেমিসে আমরা তাদেরকে ক্ষমতায় বসাই এই জন্য যে তারা জনগণের সেবা করবে, সেবক হিসাবে। এখন একজন সেবক, যাকে সেবা দেওয়ার কথা, তার থেকে কি সে কখনো বেশি সুবিধা ভোগ করতে পারে? এটা যুক্তি কি বলে? মানে আমাদের সাধারণ মানুষের যুক্তি কি এটা বলে? আপনার সেবক কি কখনো আপনার থেকে বেশি উঁচু পজিশনে থাকতে পারে? আপনার থেকে বেশি লাক্সারিয়াস, বেশি বিলাসবহুল জীবনযাপন করতে পারে? তো তাহলে চিন্তা করে দেখেন যে এমনিতে বলা হচ্ছে যে আমরা মানুষের সেবক, জনগণের সেবক, আমরা রুল অফ ল, আইনের শাসন নিশ্চিত করব, মানুষকে সেবা দিব। কিন্তু আইনগুলো এমন ভাবে বানানো হয় যে এখানে যারা শাসন ব্যবস্থায় কেন্দ্রে অবস্থান করে, শাসন ব্যবস্থার কাছাকাছি অবস্থান করে, তারাই সবচেয়ে বেশি সুবিধাভোগী এবং তারাই সবচেয়ে বেশি ক্ষমতাশীল শ্রেণী হয়ে ওঠে। তাহলে এটা কিন্তু একটা কাঠামোগত সমস্যা। আমি কিন্তু এখানে নির্দিষ্ট ব্যক্তির নাম ধরে সমালোচনা করতেছি না যে অমুক ব্যক্তি উনি ক্ষমতায় গেছে দুর্নীতি করছে। যদি দুর্নীতি সে নাও করে, আপনি চিন্তা করেন একজন মন্ত্রী, তার জন্য কত প্রটোকল, তার জন্য সরকারি কোটি টাকা দামের গাড়ি আছে, তারপরে তার একটা বেতন আছে এবং অনেক প্রটোকল আছে, হ্যাঁ। কিন্তু উনি যে সুবিধাটা পাচ্ছেন, এটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু এ ধরনের জীবনের কথা কল্পনা করতে পারে না। অথচ ওনাদের যেসব সুবিধা দেওয়া সেগুলো কিন্তু মানুষের টাকাই আবার দেওয়া হচ্ছে। তো এখানে কাঠামোগত একটা সমস্যা, মানে স্ট্রাকচারটাই এমন যে একটা নিপীড়নমূলক ব্যবস্থা আর কি। তো এই যে মারাত্মক বৈষম্য, এটাকে কি আপনারা শুধুমাত্র আমরা সংস্কার করে দূর করা সম্ভব কিনা? তো উত্তর হচ্ছে সম্ভবত সমস্যা বা মানে যে কাঠামোগত বৈষম্য, এটা আমরা এইভাবে সংস্কার করে মনে হয় না দূর করতে পারবো। আবার রাষ্ট্রীয় নিরাপত্তার দোহাই দিয়ে একের পর এক বিভিন্ন ধরনের এজেন্সি খুলতে থাকে তারা জনগণের টাকা দিয়েই। আবার আরেকটা উদাহরণ দেখেন, খেলাপি ঋণের প্রসঙ্গ যদি আমরা বলি, যে দেখবেন যে আমাদের বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি করে অনেকে বিদেশে পালাই গেছে অথবা অনেকে দেশে আছে। কিন্তু একসময় দেখা যায় কি আইন করে এসব খেলাপি ঋণগুলো মওকুফ করে দেওয়া হয়। কিন্তু দেখেন, কেউ যদি 5,000 টাকা 2,000 টাকা চুরি করছে, পকেটমারি করছে, তার কিন্তু ঠিকই আবার শাস্তি হচ্ছে। কিন্তু যে হাজার হাজার কোটি টাকা যে মেরে দিল খেলাপি ঋণের মাধ্যমে, তার কিন্তু কোনো শাস্তি হচ্ছে না। আবার একটা কৃষক, সে 10,000 টাকা লোন নিক, তাকে কিন্তু সেটা সুদে আসলে আবার শোধ করা লাগে। কিন্তু আপনি 10,000 কোটি টাকা লোন নেন, দেখবেন যে আইনের মার পেছে আপনাকে খেলাপি ঋণটা একসময় মওকুফ হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিছু বিদ্যমান বৈষম্যের কথা। তো এই যে সেকুলার জাতি রাষ্ট্র, এটাকে একটা জাতির স্বাধীন এবং সার্বভৌম ইচ্ছার প্রকাশ হিসাবে ব্যাখ্যা করা হয়। বলা হয়ে থাকে যে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রকাশ পায় রাষ্ট্রীয় আইনের মাধ্যমে। যেহেতু রাষ্ট্র এখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী, তাই রাষ্ট্র কিন্তু ইচ্ছা মতো আইন প্রণয়ন করতে পারে, পরিবর্তন করতে পারে, সংযোজন বিয়োজন বা রদ করতে পারে। এখানে আমরা আগে বলছি যে এখানে নীতি নৈতিকতার কোনো সম্পর্ক নেই। সুতরাং যেহেতু নীতি নৈতিকতার সম্পর্ক নেই, সেকুলার জাতি রাষ্ট্র ব্যবস্থা কিন্তু ইনহেরেন্টলি মানে একেবারে অন্তর্নিহিত ভাবে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কেননা ইসলামের রাষ্ট্রের দর্শনটা কি, যে মানুষের জন্য হচ্ছে রাষ্ট্র, এবং রাষ্ট্র যা কিছু করবে এটা নৈতিক হইতে হবে, অনৈতিক কোনো কাজ রাষ্ট্র করতে পারবে না। বিপরীতে আধুনিক জাতি রাষ্ট্রের দর্শন হলো রাষ্ট্রের জন্য মানুষ। ঠিক আছে? আরেকটা বিষয় খেয়াল করেন, এই যে জাতি রাষ্ট্র ব্যবস্থা, এটার আইন কানুন গুলা এত জটিল ভাবে তৈরি করা যে জনগণ তার যে অধিকার, এগুলো সম্পর্কে জানে না। এখানে আমরা কয়জন আছি যে বাংলাদেশের সংবিধান একবার পড়ে দেখছি, আমাদের দেশের সংবিধান একবার পড়ে দেখছি? কয়জন আছি আমরা? কয়জন জানি আমাদের অধিকার কি আছে? এবং আপনি যদি পড়েনও, আমি পড়ার ট্রাই করছি, আমি পার্সোনালি বলি, এত কঠিন জটিল ভাষা, মানে বিভিন্ন টেকনিক্যাল ওয়ার্ড, জার্গন বলে আর কি, এগুলা বিভিন্ন পরিভাষা আর কি, এগুলি দিয়ে এত প্যাচ লাগাই রাখছে যে আপনি সহজে বুঝবেন না। আপনি যদি ওই যে আইনের উপর ডক্টরেট করা লোক না হন, আপনি সহজে বুঝবেন না যে এখানে কি লিখছে। আবার যারা ডক্টরেট করছে তারাও আবার প্যাচ খায় যে এটার মধ্যে আরো অনেক ধারা উপধারা আছে, অনেক প্যাচ আছে, যেটা বুঝতে পারে না। এটা কিন্তু ইচ্ছাকৃত ভাবে করা, হ্যাঁ।
তো এই যে আইনি ব্যবস্থাটা এত জটিল হওয়ার কারণে যেটা হয়, জনগণের কাছে সরকারের এবং যারা শাসন ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেন তাদের যে জবাবদিহিতাটা ব্যাহত হয়। আমরা তাদেরকে জবাবদিহিতায় নিয়ে আসতে পারি না। ঠিক আছে, কারণ আমরা তো আইন কেমনে কাজ করে এটাই বুঝি না, তাহলে জবাবদিহিতা কেমনে করব? তারপর আরেকটা বিষয় দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আপনি নির্বাচিত জনপ্রতিনিধি, যেমন এমপি, মন্ত্রী অথবা চেয়ারম্যান যাদের আছেন, তাদের মাধ্যমে আপনি ধরেন যে জবাবদিহিতা নিশ্চিত করবেন। হতে পারে তারা ব্যক্তিগতভাবে অনেক ভালো মানুষ হতে পারেন, অনেকে হয়তো ভালো মানুষ হতে পারেন এবং আপনাকে সাহায্য করতে চান, কিন্তু দেখা যাবে ওখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে একটা স্বার্থের দ্বন্দ্ব পরিলক্ষিত। কারণ যিনি নিজে রাষ্ট্র ব্যবস্থার অংশ, তিনি তো রাষ্ট্রের বিরুদ্ধে যায় কথা বলতে পারবেন না, তখন রাষ্ট্র তার বিরুদ্ধে আবার আইনি ব্যবস্থা নিবে। তো তিনি আপনার পক্ষে হয়ে একটা কথা বলতে গেলেও কিন্তু ওখানে তার একটা স্বার্থের দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। তো এখানে লক্ষণীয় যে রাষ্ট্র যেসব আইন প্রণয়ন করে, জনরোষ এবং রাষ্ট্রের পতন হওয়া থেকে সুরক্ষিত রাখার জন্য যেসব আইন প্রণয়ন করে, এগুলো কিন্তু জনসেবা, সুবিচার বা সাম্যের জন্য নয়, বরঞ্চ নিজেকে টিকিয়ে রাখার জন্য। ঠিক আছে, নিজেকে টিকিয়ে রাখার জন্য। আচ্ছা, আর মোটা দাগে এই যে নিপীড়নমূলক হবার ক্ষেত্রে আমরা যে উদাহরণগুলো দিলাম, খেলাপি ঋণ অথবা আয়কর বা রুল অফ ল এর ক্ষেত্রে যেসব দ্বান্দ্বিক অবস্থা পরিলক্ষিত হয়, এই ধরনের নিপীড়নমূলক হওয়া এবং স্বাধীনতা হরণের ক্ষেত্রে ফ্যাসিস্ট রাষ্ট্র এবং লিবারেল প্রকৃতির রাষ্ট্র, এগুলোর মধ্যে চরিত্রগত বা মৌলিক তেমন কোনো তফাৎ নাই। তফাৎটা একটাই, যে কেউ বেশি জুলুম করে আর কেউ একটু কম জুলুম করে, এটাই। আর সেকুলার যে জাতীয়রাষ্ট্র, এটা কিন্তু মূলত লিগ্যাল অ্যাসপেক্ট, মানে যেটা খালি বৈধ অবৈধ এটা নিয়েই সে ব্যস্ত থাকে। যারা ক্ষমতাশালী এবং সম্পদ লিপ্সু যেসব লোকজন আছে, তারা এমন আইনি তৈরি করে রাষ্ট্র সেটা প্রতিপালনে নিমগ্ন থাকে, নৈতিকতার কোনো বালাই নেই, আমরা আগে বলছি। বিপরীতে ইসলামিক রাষ্ট্র দেখেন, সে কিন্তু একই সাথে লিগ্যাল, অর্থাৎ বৈধতা অবৈধতা যেমন দেখে, আবার একই সাথে মোরাল, নৈতিক, সঠিক এবং ভুলের ধারণাও এখানে আছে, নৈতিকতা অনৈতিকতার ধারণা আছে। তো এই যে একটা লিগ্যাল মোরাল ডিস্টিংশন, অর্থাৎ স্রেফ আইন দ্বারা নির্ধারিত ও পরিচালিত এবং নৈতিকতা ও মূল্যবোধের আলোকে বিবেচনার মধ্যে যে পৃথকীকরণ, তা আধুনিক জাতিরাষ্ট্রের সর্বত্রই দেখা যায়। অর্থাৎ আধুনিক জাতিরাষ্ট্র মোরাল অ্যাসপেক্ট নিয়ে বেশি চিন্তিত, লিগ্যাল অ্যাসপেক্ট নিয়ে বেশি চিন্তিত, মোরাল নিয়ে তার তেমন কোনো চিন্তা ভাবনা নাই। তো জাতিরাষ্ট্রের মূল যে আদর্শ, এটা হচ্ছে জাতীয়তাবাদের মাধ্যমে পরিচালিত হয়। এখানে কোনো এই যে আগে যেটা বলতে যাচ্ছিলাম, যে আমরা যে বলছিলাম যে আধুনিক জাতিরাষ্ট্র এত নিপীড়নমূলক এবং স্বাধীনতা হরণকারী হয়ে থাকে কেন, এত আত্মত্যাগ, অভ্যুত্থান, এগুলার পরেও আমরা কেন আমাদের কাঙ্ক্ষিত মুক্তি পাচ্ছি না? এটার কারণ হচ্ছে এর মূলে, আধুনিক জাতীয়রাষ্ট্রের মূলে কিন্তু মূল দর্শনে কোনো আদর্শ নেই, কোনো দিন বা ইসলাম নেই। ঠিক আছে, তো আধুনিক জাতীয়রাষ্ট্রের যে রাজনৈতিক প্রক্রিয়া, এটা নির্ধারণ করা হচ্ছে জাতীয়তাবাদের মাধ্যমে। এখানে কোনো নৈতিকতার সম্পর্ক নেই, আগে বললাম। আর জাতীয়তাবাদের বিষয়ে একটু বলা দরকার, যেহেতু আমাদের টপিকের মধ্যে এটা আছে। জাতীয়তাবাদ হচ্ছে যে নিজ জাতি অন্য জাতি থেকে শ্রেষ্ঠ, এটাই হলো জাতীয়তাবাদ। নিজ জাতির সাংস্কৃতিক আভিজাত্য, অন্যান্য অঞ্চলের প্রভাব রাখার সক্ষমতা, অর্থনৈতিক সমৃদ্ধি, রাজনৈতিক আধিপত্য, এসবের মাধ্যমে জাতি গৌরবান্বিত হয়। জাতীয়তাবাদের মধ্যে একটা নার্সিসিস্টিক বিহেভিয়ার আছে, মানে একটা আত্মমুগ্ধতা আছে, আত্মবিমুগ্ধতা আছে, যে সে নিজেকে ছাড়া অন্য সবাইকে নেতিবাচক দৃষ্টিতে দেখে এবং সর্বদা নিজেকে বাদ দিয়ে নিজেকে সবার উপর শ্রেষ্ঠত্ব দেখানোর চেষ্টা করা হয় এবং এভাবেই সে তার নাগরিককে গর্ববোধ করাতে থাকে। জাতীয়রাষ্ট্রের ধারণায় একজন নাগরিকের মূল পরিচয় থাকে হচ্ছে তার যে জাতিগত পরিচয়, সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে, এটাই জনপরিসরে, এটাই তার মূল পরিচয়। তার ধর্মীয় পরিচয় যেটা, সেটা হয়তো তার ব্যক্তিগত পরিচয়ে সীমাবদ্ধ। তো এই জন্য দেখা যায় যে জাতিরাষ্ট্রে রাষ্ট্রীয় পরিচয় ছাড়া তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। আর জাতিরাষ্ট্রে তার বন্ধুত্ব, শত্রুতা, জোটবদ্ধ হওয়া সবই নির্ভর করছে জাতির স্বার্থের উপর নির্ভর করে, অর্থাৎ জাতীয়তাবাদের উপর নির্ভর করে। একটা বিষয় হচ্ছে, জাতিরাষ্ট্র যেহেতু সার্বভৌম, অর্থাৎ সে তার নাগরিককে যা ইচ্ছা তাই করতে বাধ্য করতে পারে। দেখা গেছে নাগরিকের জন্য এমন কোনো কাজ যেটা তার ধর্মীয় ভাবে বা নৈতিক ভাবে আসলে করা উচিত না, কিন্তু জাতিরাষ্ট্র তাকে সেটা করতে বাধ্য করতে পারে। যেমন একটা উদাহরণ যদি দিই, ধরেন আপনার রাষ্ট্র যদি পার্শ্ববর্তী কোনো দেশের সাথে অন্যায়ভাবে যুদ্ধে জড়ায় এবং যদি বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস আরোপ করে, তখন কিন্তু আপনাকে বাধ্য হয়েও ওই মিলিটারি সার্ভিসে যেতে হবে, যদিও ধর্মীয় ভাবে হয়তো আপনি বুঝতেছেন যে কাজটা অন্যায়, কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু জাতিরাষ্ট্র এভাবে চাপাই দিতে পারে আর কি, বিভিন্ন অন্যায় কাজ নাগরিকের উপর চাপাই দিতে পারে। আচ্ছা,
আর ইসলামী রাষ্ট্রে কিন্তু এমনটা কল্পনা করা যায় না, আলহামদুলিল্লাহ, রাইট। কারণ হচ্ছে ইসলামী রাষ্ট্রের নৈতিকতা আমাদের আইনের মৌলিক একটা উৎস। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে নৈতিক করছেন সেটা আইনের মধ্যেও আছে, আবার যেটা অনৈতিক সেটা আইনের মধ্যে নাই। আধুনিক রাষ্ট্র তারা নিপীড়ন মুক্ত হয়ে ওঠার দাবি করে একটা প্রিন্সিপালের মাধ্যমে বা একটা মূলনীতির মাধ্যমে, সেটাকে বলে সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে, ঠিক আছে। তারা দাবি করে যে ক্ষমতা যাতে কোনো একজন গোষ্ঠী বা একজন ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত না হয়, এই দাবিটা তারা করে থাকে। তো এটাকে বলা হয় হচ্ছে আধুনিক রাষ্ট্রের যে ক্ষমতা, এটাকে ভারসাম্য রক্ষা করার একটা ব্যবস্থা। এই জন্য আধুনিক রাষ্ট্রের ক্ষমতাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন আইন বিভাগ, নির্বাহী বিভাগ বা বিচার বিভাগ, এরকম ভাগে ভাগ করা হয়। আর রুল অফ ল এর কথা আমরা আগেই বললাম, যে আইনের সুশাসন নিশ্চিত করা। এটা করার জন্য একটা অন্যতম শর্ত হচ্ছে যে আইন বিভাগকে অন্যান্য বিভাগ থেকে স্বাধীন রাখা, আইন বিভাগে হস্তক্ষেপ না করা। কিন্তু সর্বত্রই এর ব্যতিক্রম দেখা যায়। যারা নির্বাহী ক্ষমতার অধিকারী তারা বেশিরভাগ সময়ই অন্য দুই বিভাগকে নিয়ন্ত্রণ করে, যেটা কিনা রুল অফ ল এর সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাহী বিভাগ অনেক ক্ষেত্রে বিচার বিভাগের কাজ অথবা আইন বিভাগের উপর যে আরোপিত কাজ সেটা সম্পাদন করে থাকে। প্রশাসনকে নিয়ন্ত্রণের জন্য নির্বাহী বিভাগ প্রশাসনিক আইন তৈরি করতে পারে এবং শাস্তিও দিতে পারে। তার মানে সে একই সাথে আইন বিভাগের কাজ এবং বিচার বিভাগের কাজ দুটাই নিয়ে নিচ্ছে। আবার আইন বিভাগ কি করতে পারে, যে সে রিজনেবলনেস বা কোন একটা আইন যুক্তিসঙ্গত কিনা এর দোহাই দিয়ে কোন একটা কনস্টিটিউশনাল ল বা কোন একটা সাংবিধানিক আইনকে খারিজ করে দিতে পারে। তার মানে দেখা যাচ্ছে যে এছাড়াও বিচার বিভাগ আর একটা কাজ করতে পারে, যে ডক্ট্রিন অফ প্রেসিডেন্ট নামে একটা বিষয় আছে, মানে পূর্ববর্তী আইনের বিধি। মানে পূর্ববর্তী কোন একটা আইনের রায়ের উপর নির্ভর করে সে নতুন কোন একটা আইন প্রণয়ন করতে পারে বিচার বিভাগ। কিন্তু আইন প্রণয়ন করা কিন্তু ছিল মূলত আইন বিভাগের কাজ, বিচার বিভাগের কাজ না। তার মানে দেখেন, তিনটা বিভাগ যদিও বলা হচ্ছে যে তাদের কাজের পরিধি সুনির্দিষ্ট, কিন্তু নিজেদের কাজের মধ্যে দেখা যাচ্ছে একের পর এক ওভারল্যাপিং আছে, একজনের কাজ আরেকজন করে বসে থাকে। তার মানে এই যে সেপারেশন অফ পাওয়ার কিন্তু আলটিমেটলি মেনটেন হয় না, ঠিক আছে। তো এই কারণে তারা দেখা যায় যে নির্বাহী বিভাগকে অনেক বেশি ক্ষমতা দিয়ে বসে থাকে, এবং নির্বাহী বিভাগের হাতে এই প্রচুর ক্ষমতা চলে যাওয়ার কারণে যে ব্যালেন্সের কথা তত্ত্বে বলা হয়, থিওরিটিক্যালি বলা হয়, সেটা আসলে মেনটেন হয় না। একটা উদাহরণ দিই। এই যে মাত্র পরশুদিন গত 14ই ডিসেম্বর শনিবারে জাতীয় প্রেস ক্লাবে একটা মুক্ত আলোচনা হয়েছে, নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণের 17 বছর, এই শীর্ষক একটা মুক্ত আলোচনা হয়। তো এখানে বর্তমান আইন সংস্কার কমিশনের সদস্য মাজদার হোসেন তিনি কি বলছেন একটু শুনি। তিনি বলতেছেন, আজও বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে প্রশাসন, অথচ আইন বিভাগের কাজে প্রশাসন ইন্টারফেয়ার করতে পারে না, মানে হস্তক্ষেপ করতে পারে না। বিগত 53 বছরে কোনো রাজনৈতিক দল জনস্বার্থে আইন করেনি, তারা নিজেদের রক্ষা ও ক্ষমতার স্বার্থে আইন করেছে, তারা কোনো কালাকানুন বাতিল করেনি। তো এটা হচ্ছে ক্ষমতার সাথে সংশ্লিষ্ট একজন ব্যক্তির কথা, যিনি বলতেছেন 53 বছরে কেউ জনস্বার্থে আইন করে নাই, নিজেদের ক্ষমতা রক্ষার জন্য আইন করেছে। তো বাকিটা আপনারা বিচার করতে পারেন, আমি বেশি না বলি এখানে। তো আমরা পরিষ্কারভাবে একটা বিষয় বুঝতেছি যে সেকুলার জাতীয়রাষ্ট্রের ধারণা এবং কাঠামোটাই এমন যে এখানে জনমুখী আইন প্রয়োগ করা, আইন প্রণয়ন করা এবং প্রয়োগ করা আসলে সম্ভব নয়। আইন তৈরি হয় এজেন্টদের সেবায়, যারা রাষ্ট্রীয় শাসন ক্ষমতার কেন্দ্রে থাকে, অভিজাত শ্রেণী থাকে, তাদের সেবায় এবং তাদেরকে ক্ষমতাসীন করার জন্যই এটা বানানো হয়, এবং জনরোষকে নিয়ন্ত্রণে রাখার জন্য এই আইনগুলো বানানো হয়। তাই যেহেতু কাঠামোটাই এমন, এখানে জিন্না থেকে মুজিব বলেন, অথবা হাসিনা থেকে বর্তমান যারা আছেন ডক্টর ইউনূস বলেন, অথবা ভবিষ্যতেও যারা আসবেন, তারা যেই আসুক সব ক্ষেত্রে একটা বিষয় কমন পাবেন, সেটা হচ্ছে দেখবেন যে একটা প্রবাদ আছে না, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এই অবস্থাই হবে। কারণ ব্যবস্থাপনাটাই এমন, যাকে আপনি পাঠান, ওকে আপনি পীর সাহেব পাঠাবেন, উনিও মানে ওই ব্যবস্থাপনার ফাঁদে পড়ে যাবেন। উনি ব্যক্তিগতভাবে হয়তো উনি ভালো মানুষ হতে পারেন, কিন্তু সামগ্রিক যে কাঠামোর সীমাবদ্ধতা, কাঠামো পরিবর্তন ছাড়া কাটিয়ে ওঠা সম্ভব না। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, তো এই যে এত সব দুর্নীতি এবং নিপীড়ন, এতে ব্যক্তির দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু স্ট্রাকচারাল যে সমস্যা বা কাঠামোগত সমস্যা, এটা আমরা আশা করি বুঝতে পারতেছি। তো আমাদের এই কাঠামোগত সমস্যার কারণে 47-এ দেশভাগের সুফল আমরা সেভাবে পাই নাই, 71-এর আত্মত্যাগের যে সুফল পাওয়ার কথা ছিল সেটাও আমরা ভাবে পাই নাই, এবং 24-এর আত্মত্যাগ কি অবস্থা আমরা দেখছি, এই সুফল আমরা পুরোপুরিভাবে পাচ্ছি না। কারণ ইসলাম বাদে এবং প্রকৃত বৈপ্লবিক পরিবর্তন বাদে সাম্য, সুবিচার, মর্যাদা নিশ্চিতে সক্ষম একটা রাষ্ট্র কাঠামো আমরা কিন্তু গড়ে তুলতে পারছি না, ঠিক আছে। এবার আধুনিক রাষ্ট্রের আরেকটা গুরুত্বপূর্ণ
বিষয়ে বলা দরকার, সেটা হচ্ছে আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি। ঠিক আছে, এই ব্যুরোক্রেসির মাধ্যমে, আমলাতন্ত্রের মাধ্যমে সে তার আইন সব জায়গায় প্রয়োগ করে থাকে। আর এটা হচ্ছে একটা টপ ডাউন স্ট্রাকচার, মানে উপর থেকে নিচের দিকে ক্ষমতাটা আস্তে আস্তে ছড়িয়ে যায়। ঠিক আছে, আর এর যে কার্যপরিধি, এর বাইরে কিন্তু কেউ নাই, কোনো কোনো এলাকা নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। অর্থাৎ আধুনিক রাষ্ট্রের প্রশাসনিক এবং শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীভূত এবং উপর থেকে নিচের দিকে ছড়িয়ে পড়ে। রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও প্রভাব থেকে কোনো ব্যক্তি বা অঞ্চল বাইরে থাকে না। প্রতিটি নাগরিক, অঞ্চল এবং সমাজ রাষ্ট্রের নিয়ন্ত্রণের আওতায় থাকে। আধুনিক রাষ্ট্র যেটা করে, সমাজে যে অটোনমি বা স্বশাসনের ক্ষমতা সেটাকে বিলুপ্ত করে এবং কমিউনিটি বেসড সেলফ গভর্নেন্সের কোনো সুযোগ থাকে না। অর্থাৎ একটা সময় দেখা যেত যে সমাজ কিছু বিচার আচার নিজেই নিজেরটা করে ফেলতো, পঞ্চায়েত ব্যবস্থা ছিল এবং অন্যান্য ব্যবস্থাপনা ছিল, কিন্তু আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এটার সুযোগ এখন আর নাই সেভাবে। ঠিক আছে, রাষ্ট্র সবকিছু তার নিজের উপরে নিয়ে নিছে, ফলে সমাজের মানুষের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক যোগাযোগ এবং সামাজিক সংযোগ, এগুলো আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং যার কারণে সমাজে কোনো সংযোগ বা কোনো কানেক্টিভিটির অস্তিত্ব থাকতেছে না। এখানে যেটা হয় যে প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের সাথে একটা সরাসরি সম্পর্ক তৈরি হয় এবং রাষ্ট্র যদি কোনো একটা আইন প্রণয়ন করে, সেটার প্রভাবও সরাসরি প্রত্যেক ব্যক্তি, সমাজ এবং পরিবারের উপর পড়ে। অর্থাৎ রাষ্ট্র কোনো অনৈতিক আইন প্রণয়ন করলে এটার প্রভাব থেকে কেউ মুক্ত নয়, সবার উপর এটা অবশ্যই পড়বে। আর এভাবেই ব্যক্তি, সমাজ সবাই রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে যায় এবং এই কারণে দেখা যায় যে রাষ্ট্রের বাইরে সমাজ সংগঠিত হতে পারে না, শক্তিশালী হতে পারে না। আর সমাজের কোনো স্বাধীনতা না থাকায়, স্বশাসনের সুযোগ না থাকায় নাগরিক জীবনের পুরোপুরি নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে চলে যায়। রাষ্ট্র তার সরকারি যে শিক্ষা ব্যবস্থা, এটার মাধ্যমে নাগরিকদের মধ্যে একটা নির্দিষ্ট মনস্তত্ত্ব গড়ে তোলে। এই মনস্তত্ত্বটা কেমন, যে নাগরিক হবে নিরীহ, শান্ত এবং উৎপাদনমুখী। অর্থাৎ তাকে আপনি একটা যে কাজ দিবেন, সে ওই কাজই সারা জীবন করতে থাকবে এবং রাষ্ট্রের জন্য প্রোডাক্ট বানাইতে থাকবে। প্রোডাক্ট বলতে মানে যে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট এটা না, মানে সে তার যে ধরা বাঁধা একটা কাজ সেটাই করবে। রাষ্ট্র কেমনে চলে, কিভাবে হয়, কিভাবে একটু ভালো হবে না মন্দ হবে, এগুলো নিয়ে তার চিন্তা করার দরকার নেই। এরকম একটা শিক্ষা ব্যবস্থা তারা দিয়ে রাখছেন। আর রাষ্ট্র তার সাংস্কৃতিক ভিত অথবা তার আদর্শিক ভিত্তি যেটা, এটাকে মজবুত রাখার জন্য যেটা করে, জাতীয়তাবাদকে খুব প্রমোট করে। ঠিক আছে, জাতীয়তাবাদকে বিকশিত করে এবং এটা রাজনীতিকরণ করে। তো এই যে কাঠামো, সামগ্রিক এই কাঠামোর কারণে এমন নাগরিক তৈরি হয় যারা হয় সমাজ বিচ্ছিন্ন, হতাশ এবং আত্মকেন্দ্রিক। আধুনিক রাষ্ট্র এভাবেই তার জাতীয়তাবাদ এবং তার সামগ্রিক কাঠামোকে টিকিয়ে রাখে। তো আমরা এখন যে আলোচনা করলাম, এগুলো থেকে তো ক্লিয়ার যে আধুনিক রাষ্ট্র একটা আপাতমস্তক একটা সেকুলার এন্টিটি, এখানে কোনো ধর্মীয় বা নৈতিক উদ্দেশ্য নাই এবং আমাদের উপর ব্রিটিশদের চাপিয়ে যাওয়া যে বৈষম্যমূলক জাতিরাষ্ট্রের ধারণা, এটা অত্যন্ত কর্তৃত্ববাদী এবং অত্যন্ত বৈষম্যমূলক, যার ফলশ্রুতিতে 47, 71-এ লক্ষ প্রাণের বিনিময়ে যেমন আমরা স্বাধীনতা, মর্যাদা এবং সুবিচারের স্বাদ পাই নাই, 24-এর আত্মত্যাগের পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত পরিবর্তনগুলো এবং কাঙ্ক্ষিত স্বাধীনতা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তা আমি আবার একটু মনে করিয়ে দিই যে রাষ্ট্র বলতে আমরা আবার বলতেছি যে এমন একটা সংগঠিত শক্তি যারা রাজনীতিবিদ, রাজনৈতিক দল, আমলাতন্ত্র এবং বিচার বিভাগে সমন্বয়ে গঠিত। এরা উগ্র জাতীয়তাবাদ দ্বারা চালিত এবং অনুপ্রাণিত। আর এই জাতীয়তাবাদ যেহেতু কোনো ভালো মন্দের মানদণ্ড প্রদান করে না, সুতরাং এই শাসন ব্যবস্থায় যত ভালো মানুষই যুক্ত থাকুক না কেন, এক সময় সে শোষক হয়ে ওঠে, সে মানুষের উপর কর্তা হয়ে উঠে। মুখে যতই বলা হোক যে আমরা জনগণের সেবক, কারণ উপনিবেশিক শাসনের উচ্ছিষ্ট হিসাবে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি, এটার মূল উদ্দেশ্যই হলো জনগণকে শোষণ করা, জনগণকে দাবিয়ে রেখে শাসন কাঠামোকে এবং শাসন কর্তৃত্বকে শক্তিশালী করা। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা, জনগণের কাছে দায়বদ্ধতার অনুভূতি এবং সাত আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সত্য দিন নাজিল করছেন, সেই ইসলামী মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত রাষ্ট্র বা শাসন ব্যবস্থা ছাড়া আমরা আসলে স্বাধীনতা, সাম্য বা সুবিচার যে স্বাদ, এটা আস্বাদন করতে পারবো না। তো আধুনিক জাতি রাষ্ট্র ব্যবস্থার সমস্যাগুলো আশা করি মোটামুটি আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে। আমি জাস্ট সংক্ষেপে ইসলামী শাসন ব্যবস্থার দিকে একটু দৃষ্টিপাত করতে চাই। এখানে আমরা আদর্শ বা মডেল ইসলামী শাসন ব্যবস্থার কথা আলোচনা করব, যেটা ইসলামের 1400 বছরের ইতিহাসে অধিকাংশ সময় জুড়ে ছিল। ব্যতিক্রমগুলোকে আমরা উদাহরণ হিসেবে নেব না এবং ইসলামী রাষ্ট্র টার্মটা একটু বাদ দিচ্ছি, কারণ রাষ্ট্র বললেই আমরা বিদ্যমান যে ব্যবস্থাপনা, মানে বিদ্যমান যেভাবে একটা পার্লামেন্ট আছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, আমরা এই ব্যবস্থাপনাটাকেই বুঝি। এই জন্য আমরা ইসলামী শাসন ব্যবস্থা বলতেছি।
তো ইসলামী শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য কিন্তু এই যে শাসন কর্তৃত্বকে শক্তিশালী করা না, বরঞ্চ সমাজকে বিকশিত হইতে দেওয়া, মানে সমাজকে শক্তিশালী হওয়ার সুযোগ দেওয়া। অন্যদিকে জাতি রাষ্ট্র উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি সমাজ দুর্বল হবে, রাষ্ট্র নিজে কর্তৃত্বশীল হবে, শক্তিশালী হবে। আর ইসলামী শরিয়া, আমাদের যে শরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিচ্ছেন, এটা হচ্ছে একটা মোরাল লিগ্যাল সিস্টেম। এখানে মোরালিটির পার্ট যেমন আছে, অর্থাৎ নীতি নৈতিকতার পার্ট যেমন আছে, তেমনি ভাবে বৈধতা অবৈধতা লিগ্যাল পার্টও আছে। শরিয়া মানে কিন্তু কিছু আইন বা হুদুদ নয়, বরং ইবাদতের পদ্ধতি, সামাজিক রীতিনীতি, পারস্পরিক লেনদেন, আচার ব্যবহার সবকিছু নিয়ে হলো শরিয়া। শরিয়া হচ্ছে এমন একটা মানদণ্ড যাকে মূল হিসেবে ধরে ইসলামী আইন অস্তিত্বে আসে। অর্থাৎ শরিয়া কিন্তু কোনো শাসকের প্রণয়নকৃত নয়, কিংবা কোনো মানুষ বা জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশও নয়। কোন একটি ব্যাপারে আইন কেমন হতে পারে সে ব্যাপারে মুফতি তার ফতোয়া বা মতামত দেন। মুফতি যে ফতোয়া বা মতামত দেন, এটা কিন্তু তার ব্যক্তিগত মতামত নয়, বরং তিনি কিছু শরঈ মূলনীতিকে সামনে রেখে সেই মতামতে পৌঁছান। আর কোন একটি বিশেষ বিষয়ে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাওয়া না গেলে মুজতাহিদ ফকিহ শরঈ মূলনীতির আলোকে যুক্তি ও আইনি মতামতের মাধ্যমে সিদ্ধান্ত নেন এবং তার ইজতিহাদ পেশ করেন। সেক্ষেত্রে সেটাই হয় ইসলামী আইন। একই ব্যাপারে যদি ভিন্ন ভিন্ন মুজতাহিদের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যায়, তখন কোন একটা গ্রহণ করা হয়, অথবা প্রযোজ্য ক্ষেত্রে সবগুলোই একসাথে চলে। ঠিক আছে? অতএব দেখা যাচ্ছে যে ইসলামী আইন অনেক ক্ষেত্রে আরো বেশি ডাইনামিক বা পরিবর্তনশীল, এবং আরো অনেক বেশি নমনীয় এবং অ্যাডাপ্টেবল, পরিস্থিতির সঙ্গে মানানসই। এবং এটা একটা লিগ্যাল প্লুরালিজমের একটা উৎকৃষ্ট উদাহরণ। অর্থাৎ আইনের যে বহুমুখী ব্যবহার থাকতে পারে এবং আইন যে মানুষের প্রয়োজনের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইসলামী শরিয়া, যেটা কিনা সেকুলার জাতিরাষ্ট্র ব্যবস্থার আইন প্রণয়ন এবং প্রয়োগের মধ্যে আমরা দেখতে পাই না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, শতাব্দীব্যাপী সামাজিক এবং অর্থনৈতিক জীবনধারা এবং প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে ইসলামী আইন যে পিস মিল চেঞ্জ, অর্থাৎ ধাপে ধাপে পরিবর্তন, এটাকে সমর্থন করে। কারণ মানুষের যখন জীবনধারায় পরিবর্তন হয়, কিছু কিছু বিষয়ে পরিবর্তন আসে, তখন সেই অনুসারে আইনে খাপ খাওয়ানোর বিষয়টা, এটা ইসলামী আইন সমর্থন করে, ইসলামী শরিয়া সমর্থন করে। তার মানে ইসলামী আইন একই সাথে নৈতিক এবং এর আইনি দিকও আছে, এবং এটি একই সাথে সামাজিক। আর ইসলামী সমাজের যে কোর্ট, অর্থাৎ কাজীর যে কোর্ট, এটা ছিল সমাজের মধ্য থেকে উঠে আসা একটা প্রতিষ্ঠান। বাদী, যিনি বাদী থাকতেন, তাকে এত উকিল ধরা, এত টাকা পয়সা খরচ করে বিভিন্ন ইয়ে করা, মানে আনুষ্ঠানিকতা, এগুলোর কোনো মানে প্রয়োজন ছিল না। ঠিক আছে? বাদীদেরকে উকিল ধরে বা অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু তাদেরকে কাজের কোর্টে যাওয়া লাগতো না, তিনি নিজে যেতে পারতেন, নিজে গিয়ে সহজ ভাষায় তার যে অভিযোগ সেটা পেশ করতে পারতেন। ঠিক আছে? কোনো মধ্যস্থকারীর প্রয়োজন ছিল না। আর মডার্ন কোর্টে দেখেন অনেক দীর্ঘসূত্রিতা এবং মানে একটা খুবই কঠিন একটা পরিবেশ বানায় রাখা হয়েছে, যে আপনি একটা উকিল ছাড়া আপনি আপনার যে অভিযোগ সেটাও পেশ করতে পারবেন না, এবং একটা বিরূপ পরিবেশ এবং কঠিন কঠিন টেকনিক্যাল পরিভাষা, যার কারণে সাধারণ মানুষ এগুলা বোঝে না। এটা কখনোই কিন্তু ইসলামী সমাজে ছিল না। তো এটার প্রধান কারণটা কি? প্রধান কারণ হচ্ছে আমাদের যে ইসলামিক কোর্ট, এটা ছিল একটা সামাজিক প্রতিষ্ঠান, সমাজের ভিতর থেকে উঠে আসা, যার কারণে এটা মানুষের সাথে খুব সুন্দর সংযোগ ছিল। বিপরীতে সেকুলার কোর্ট সিস্টেম, এটা কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া, যার কারণে সমাজের মানুষ এটাকে বুঝে না, আবার এই কোর্ট সিস্টেমও সমাজের মানুষকে বুঝতে চায় না। এক একটা এক একটা বিচার সম্পন্ন হতে বছরের পর বছর চলে যায়, কিন্তু কোনো ফয়সালা আসে না দেখা যায়। এখন দেখেন, মানুষের কথা বলি একটু। ইসলামিক সমাজে যারা আইনবিদ ছিলেন, আলেম ছিলেন, মুফতি ছিলেন, কাজী ছিলেন, তারা ছিলেন সেই সমাজেরই স্বাভাবিক এবং অন্তর্নিহিত অংশ, মানে তারা সেই সমাজ থেকে উঠে আসতেন। তারা তাদের পদবি দ্বারা যতটা পরিচিত ছিলেন, এর চেয়েও বেশি তারা সেই সমাজের মানুষ হিসেবে বেশি পরিচিত ছিলেন। যেমন আমরা আমাদের সমাজের ইমামদেরকে, আমাদের যারা সম্মানিত আলেম আছেন, তাদেরকে খুব ভালো চিনি না, এবং অনেক সময় আমরা বিভিন্ন সলিউশনের জন্য, সমাধানের জন্য তাদের কাছে যাই। কিন্তু আপনি একটা কোর্টের বিচারককে কিভাবে চিনেন? সেটা আপনার আমার সাথে উঠা বসা করেন, আমরা তাদেরকে চিনি না। তো এটাই ইসলামী সমাজে ছিল এরকম, যে যারা বিচার যখন পরিচালনা করতেন, যে কাজী মুফতি যিনি আপনার বিচার পরিচালনা করবেন, আপনি তাকে চিনেন, এবং তিনিও বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি সে একই সমাজের বাসিন্দা হন, তিনিও আপনাকে চিনবে, যার কারণে বিচার কার্যটা একটু স্মুথলি যেত। ঠিক আছে? তারা সেই সমাজে গভীরভাবে সংযুক্ত ছিলেন। আর তাদের যে সামাজিক মর্যাদা, এটা সাধারণ মানুষের চেয়েও তারতম্য খুব বেশি ছিল না। মানে সম্মান দিত মানুষ ঠিকই, কিন্তু এখন যেমন আনটাচেবল বানায় রাখা হয় একজন কোর্টের অফিসারকে বা বিচারককে, তখন সেরকম কিন্তু ছিল না। মানুষের সাথে তাদের একটা ঘনিষ্ঠ এবং নিবিড় যোগাযোগ এবং সম্পর্ক ছিল। এই কারণে তাদের মাধ্যমে ইসলামী শরিয়ার জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ে, যার ফলাফলস্বরূপ দেখা গেছে যে মানে আইনি দিকটা তো আছেই, ওনাদের এই টিচিং এর কারণে, ওনারা যে শিখাইছেন, এই শিখানোর কারণে শরিয়ার জ্ঞান, শরিয়ার যে আইন, এটাই সমাজের মূল্যবোধে পরিণত হয়। মানে মানুষ
যে আইনি দিকটা এটাকেই নৈতিকতা হিসেবে গ্রহণ করে নেয়, এবং এটা ছিল মানুষের দৈনন্দিন জীবনের অংশ। আর এই কারণে সামাজিক যে নীতি নৈতিকতা এবং ইসলামী আইন এগুলো ছিল পরস্পর অবিচ্ছেদ্য। এখন যেমন একটা উদাহরণ দিলে একটু ক্লিয়ার হবে। আমরা আমাদের ধর্মীয় নৈতিকতা, দিনী নৈতিকতা থেকে জানি যে মদ খাওয়াটা হারাম, আমরা খাইতে পারবো না, তাই না? কিন্তু আপনি যদি একটা প্রাপ্তবয়স্ক হন এবং আপনি একটা একটা স্পেশাল টাইপের লাইসেন্স অথবা একটা সরকারি পারমিট কিছু একটা থাকে, আপনি খাইতে পারবেন, রাষ্ট্র আপনারা কিন্তু কিছু বলার অধিকার রাখে না। তার মানে এখানে কিন্তু নৈতিক দিক আর আইনি দিক পৃথক হয়ে গেল। বাট ইসলামী সমাজে নৈতিক দিক আর আইনি দিকের মধ্যে আপনি এভাবে পার্থক্য করতে পারবেন না, দুইটা একে অপরের সাথে অবিচ্ছেদ্য। ঠিক আছে। আর আমাদের এই মুফতি আলেম ওলামা যারা ছিলেন তারাই ছিলেন কিন্তু ইসলামী সমাজের প্রতিনিধি, তারাই ছিলেন সমাজে শরিয়া রক্ষক। কোনো বিষয়ে শরিয়া লঙ্ঘন হচ্ছে কিনা, সমাজ জুলুমের শিকার হচ্ছে কিনা, এইসব বিষয়ে তারা খেয়াল রাখতেন। সমাজ এবং শরিয়ার মুখপাত্র হিসেবে কাজ করতেন, শাসককে পরামর্শ দিতেন। সমাজে শরিয়া লঙ্ঘিত হলে, শাসকের অনৈতিকতা বা ভ্রষ্টতা দেখা দিলে তারা উম্মাহকে সচেতন করতেন। এভাবে তারা আল্লাহর ইচ্ছার সার্বভৌমত্ব নিশ্চিত করতেন। শরিয়া এর আইন দ্বারাই বিচারক বিচার কার্য পরিচালনা করতেন, এবং শরিয়া এর শাসন ঠিক রাখতে পারার মাধ্যমে শাসকের বৈধতা ঠিক থাকতো। অর্থাৎ একজন শাসককে যে আপনি শাসন কর্তৃত্ব দেবেন বা তাকে শাসক হিসেবে মানবেন, এটা কিভাবে? এটা ছিল সে যতক্ষণ শরিয়া দ্বারা শাসন করতেছে ততক্ষণ। সে শরিয়া দ্বারা শাসন না করলে কিন্তু আমাদের যারা বিজ্ঞ আলিম মুফতি যারা আছেন তারাই কিন্তু তার বিরুদ্ধে জনগণকে সচেতন করতেন তখন। এভাবে বিচারক শাসক সবাই কিন্তু শরিয়ার প্রতি দায়বদ্ধ থাকতো, শরিয়া তাদের ইচ্ছার অনুগামী হতো না। কাজী এবং বিচারক শরিয়া আইনের মাধ্যমে বিচার ফয়সালা করতেন, তবে বিবাদ মীমাংসায় তাদের একমাত্র কাজ ছিল না, তারা আরো অনেক কাজ করতেন ইসলামী শাসন ব্যবস্থায়। যেমন তারা যেই কমিউনিটিকে সেবা দিতেন, সেই কমিউনিটির সাধারণ সামাজিক স্তর থেকে উঠে আসার কারণে তারা ওই কমিউনিটির সার্বিক অবস্থা এবং তাদের প্রয়োজন সম্পর্কে সম্যক অবহিত থাকতেন। মানে ওই কমিউনিটির কি লাগবে না লাগবে তারা এটা বুঝতেন, এবং ওই কমিউনিটি ধরেন একটা মসজিদ লাগবে অথবা একটা ব্রিজ লাগবে, রাস্তা ঠিক করতে হবে, এই বিষয়গুলো তারা শাসকের কাছে রিপোর্ট করতেন, যারা কাজে থাকতেন অথবা যারা কোর্টে কাজ করতেন তারা, এবং তারা এগুলোর ব্যবস্থাপনা করতেন এবং এর কোনো সংস্কার অথবা কোনো অন্যান্য কোনো প্রয়োজন আছে কিনা তা নিরীক্ষণ করতেন। এছাড়া তারা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতেন, সেটা হচ্ছে তারা ইয়াতিমের অভিভাবকের দায়িত্ব পালন করতেন। আবার যেসব মেয়েদের কোনো উপযুক্ত অভিভাবক ছিল না, তাদের আইনসম্মত অভিভাবক বা লিগ্যাল গার্ডিয়ান হিসেবে বিবাহ কার্য সম্পাদন করতেন। স্বামী স্ত্রীর বিবাদ কলহ মীমাংসা করতেন, সামাজিক সম্পর্ক ভঙ্গের কারণগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতেন। এছাড়াও কাজের কোর্টে লেনদেন হতো, চুক্তি সম্পন্ন করা হতো। তো এই কাজী মানে ইসলামী শাসন ব্যবস্থা যে কাজী এবং আধুনিক জাতীয় রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা, এটার মধ্যে যে একটা আকাশ পাতাল তফাৎ, আমরা কিন্তু আমি যে বর্ণনাগুলো দিলাম এর থেকে কিন্তু আমরা আশা করি ক্লিয়ার বুঝতে পারতেছি। তো ইসলামী শাসন ব্যবস্থায় যে আদালত, এটা একই সাথে দেখেন কতগুলো বিষয় ডিল করতো। একই সাথে আইনি বিষয় অর্থাৎ লিগ্যাল দিক যেটা সেটা নিয়ে ডিল করতো, আবার নৈতিকতার বিষয়টা মোরাল যে পার্ট সেটা নিয়ে ডিল করতো, আবার একই সাথে সোসাইটাল যে বিষয় সামাজিক সম্পর্কে যে বিষয়াদি এগুলো নিয়ে ডিল করতো, আবার একই সাথে মানুষের যে অন্তর্নিহিত স্বভাব বা অ্যানথ্রোপোলজিক্যাল যে বিষয়গুলো, নৃতাত্ত্বিক বিষয়গুলো, সেগুলো নিয়ে কিন্তু সে ডিল করতো। বিপরীতে সেকুলার জাতিরাষ্ট্রের যে বিচার ব্যবস্থা বা কোর্ট, এটা শুধুমাত্র মোরাল দিকটা দেখে। আবার এই মোরাল দিকটা অনেক ক্ষেত্রে সামাজিক নীতি নৈতিকতার সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে এখানে একটা দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হয়। তো ইসলামী আদালত শুধুমাত্র যে আইনগত বিষয়াদি বিচার করতো তা না, বরং মানব সমাজ, সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে গভীর জ্ঞান রাখতো। তারা সমাজে পারস্পরিক সম্পর্ক এবং আচার আচরণকে বিচার বিবেচনা করে তারপর রায় দিতেন। ইসলামী আদালত সাধারণ মানুষের আচরণ এবং তাদের সামাজিক জীবনের বিষয়েও প্রভাব ফেলত। আদালতের রায়ের মাধ্যমে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হতো এবং এর মাধ্যমে শান্তি ও সমন্বয় বজায় থাকতো। অর্থাৎ মুসলিম জুডিশিয়ারি বা মুসলিম যে বিচার ব্যবস্থা কোন রাষ্ট্র বা শাসকের প্রণয়নকৃত আইন দ্বারা বিচার ফয়সালা করতো না, বরং শরিয়া দ্বারা বিচার ফয়সালা করতো। এছাড়া সামাজিক অর্থনৈতিক সম্পর্ক এর নিয়ন্ত্রণ ছিল কাজীর অন্যতম দায়িত্ব। কাজী ছিলেন শাসক কর্তৃক নিয়োগপ্রাপ্ত, তিনি শাসকের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করতেন। তবে এই প্রতিনিধিত্ব মূলত নামমাত্র ছিল, কেননা কাজী মূলত শরিয়া দ্বারা বিচার পালন করতেন, বিচার ফয়সালা করতেন এবং তিনি শরিয়ার কাছে দায়বদ্ধ থাকতেন। শাসক চাইলে তার ক্ষমতা সীমিত করতে পারতেন অথবা তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করতে পারতেন। মানে এই কাজীকে তার পছন্দ হচ্ছে না, তাকে বদলি করে দিলেন, কিন্তু তার বদলে অন্য যে কাজী আসবে তিনিও তো সে শরিয়া দ্বারাই বিচার ফয়সালা করবেন, এমন না যে শাসকের কথা শুনে বিচার ফয়সালা করবেন। সুতরাং আলটিমেটলি দেখা যেত কি যে শাসক চাইলেও যে আইনগত ব্যবস্থা বা বিচার ব্যবস্থা এটাকে খুব বেশি প্রভাবিত করতে পারতেন না।
আর অধিকাংশ ক্ষেত্রে যারা কাজী ছিলেন তারা তাদের শুধুমাত্র এই পদের আয়ের উপর নির্ভরশীল ছিলেন না। তারা দেখা গেছে তারা তো সমাজের মধ্য থেকে উঠে আসা, সমাজের পার্ট, এবং তাদের অন্যান্য পেশা বা কাজকর্ম থাকতো, যার কারণে তাদেরকে এত সহজে প্রভাবিত করা যেত না। যেমন একটা উদাহরণ দিলে হয়তো ক্লিয়ার হবে, যেমন আমাদের ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর কথা আমরা জানি। আপনারা জানেন যে ওনার বিশাল কাপড়ের ব্যবসা ছিল। উনি কিন্তু ওনার ব্যবসার আয় দিয়ে চালাতেন এবং ওনাকে কাজী হওয়ার অফার করা হয়েছিল, কিন্তু উনি কাজী হন নাই। উনি ছাড়াও আরো অন্যান্য বড় বড় ইমামদের যদি আমরা জীবনী দেখি, আমরা দেখবো যে তারা মানে সরকারি যে ভাতা বা সরকারি কোর্টে কাজ করা বা এগুলোর জন্য যে ভাতা, তাদের উপর কিন্তু তারা সামগ্রিকভাবে পুরোপুরি নির্ভরশীল ছিলেন না। যার কারণে বিষয়টা এমন ছিল না যে শাসকের কথা না শুনলে মানে উনি পুরোপুরি শেষ হয়ে গেলেন, বিষয়টা এমন ছিল না ওনাদের জন্য। এই কারণে বিচার কার্যের উপর শাসকের তেমন কোনো হস্তক্ষেপ থাকতো না। তাই শাসক পরিবর্তিত হলেও বেশিরভাগ ক্ষেত্রে বিচারক অপরিবর্তিত থাকতেন। আর মডার্ন স্টেটের মতো আমলাতন্ত্র না থাকার কারণে শাসক সমাজে ইচ্ছা মতো হস্তক্ষেপ করতে পারতেন না। তারা শরিয়া দ্বারাই শাসন করতে বাধ্য হতেন। আর ইসলামী আইনবিদ, মুফতি, আলিম তারা হচ্ছে কমিউনিটির প্রতিনিধি এবং মধ্যস্থতাকারী হিসাবে দায়িত্ব পালন করতেন। যেটা আগে বললাম যে তারা শাসক শরিয়া দিয়ে শাসন করবেন এই শর্তে শাসককে বৈধতা দিতেন। শাসক যদি শরিয়া দিয়ে শাসন না করে তখন তার বৈধতা নষ্ট হয়ে যেত। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো আমরা প্রায় শেষের দিকেই, সেটা হচ্ছে যে ইসলামী শাসন ব্যবস্থা কিন্তু শাসকের কোনো সার্বভৌমত্ব নাই। শাসক চাইলে তার ইচ্ছা মতো আইন প্রণয়ন করতে পারে না, মানে তার কোনো লিগ্যাল উইল নাই, কোনো আইনগত অভিপ্রায় নাই। সেই চাইলে একটা আইন প্রণয়ন করে দিবে, বিষয়টা এমন নয়। ঠিক আছে। আর শাসকের মূল কাজ ছিল কি, যে তিনি আল্লাহর জমিনে যাতে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে এবং এতে কোনো বাধার সম্মুখীন না হয় সে ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। এবং তিনি কিছু কর আরোপ করতেন, যে করগুলা নেওয়া যারা উপযুক্ত তার থেকে কর নিতেন। যেমন জিজিয়ার কথা আমরা একটু আগে বলে আসলাম, জিজিয়া নিতেন। যারা সক্ষম তাদের থেকে, অমুসলিমদের থেকে জিজিয়া নিতেন, এবং যারা মুসলিম তাদের থেকে জাকাত নিতেন মেনলি। অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থায় শাসকের মূল কাজ ছিল শরিয়ার শাসন নিশ্চিত করা, এর আলোকে দুনিয়াবী বিষয়াদি সুষ্ঠু ব্যবস্থাপনা করা, মুসলিম এবং আহলুজ জিম্মাদের জানমাল সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, সমাজের প্রত্যেকে যেন শরিয়া সম্মত জীবনযাপন এবং নৈতিক জীবনযাপন করতে পারে সেটা নিশ্চিত করা হতো। তো তারা কিছু স্পেসিফিক কিছু কাজ করতেন, যেমন কর্তৃত্বাধীন অঞ্চলে শরিয়া প্রয়োগ ও বাস্তবায়ন রক্ষা করতেন, হুদুদ বাস্তবায়ন করতেন, নিরাপত্তার জন্য সেনাবাহিনী গড়ে তুলতেন এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনা করতেন, সীমানা রক্ষা করতেন, রাস্তাঘাটে নিরাপত্তা নিশ্চিত করতেন, গনিমত ও অন্যান্য যুদ্ধলব্ধ সম্পত্তি বন্টন করতেন, জাকাত সংগ্রহ ও বন্টন করতেন, কাজী, মুতাসিব সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী নিয়োগ করতেন এবং এদের কার্যকলাপ দেখাশোনা করতেন। ইয়াতিম এবং যাদের কোনো উপযুক্ত অভিভাবক নেই তাদের দায়িত্ব নিতেন, দেখভাল করতেন। তো মূলত এগুলোই ছিল শাসকের কিছু কাজ। আর অধিকাংশ বিষয়ে দেখা গেছে সমাজ স্বশাসন বা সমাজের নিজস্ব কর্তৃত্ব ছিল। কোন একটা সমাজ যেভাবে চলতে চায় শরিয়ার বাউন্ডারির মধ্যে, শরিয়ার গণ্ডির মধ্যে তাদেরকে সেই সুযোগটা দেওয়া হতো। তাহলে এখান থেকে আমরা যে আলোচনাগুলো হলো, এখান থেকে তো পরিষ্কার যে আমাদের ইসলামী শাসন ব্যবস্থা যে কাঠামো, এর সাথে কিন্তু আধুনিক জাতিরাষ্ট্রের যে কাঠামো তার কিন্তু কোনো মিল নাই। ফলে অনেককে যে আমরা বলতে শুনি যে আধুনিক জাতিরাষ্ট্রের কাঠামোর মধ্যে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব, এটা কিভাবে সম্ভব তারাই জানেন। কেননা আধুনিক জাতিরাষ্ট্র থেকে যদি আমরা ইসলাম বিরোধী উপাদান বাদ দিলেও কিন্তু আসলে ওভাবে সম্ভব হচ্ছে না। তারা মূলত আধুনিক জাতিরাষ্ট্র থেকে সার্বভৌমত্ব, জাতি ধারণা ইত্যাদি সরিয়ে এর কাঠামোর মধ্যে শরিয়া প্রতিষ্ঠার কথা বলে থাকেন। তো এ নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে জাস্ট দুই একটা পয়েন্ট দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে গণতন্ত্রের মাধ্যমে যদি আমরা ইসলামিক কোন একটা দল ক্ষমতায় যায় এবং শরিয়া প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেটা জায়েজ কি না জায়েজ ওই আলোচনা বাদ দিই। ধরে নিই কোন দল ক্ষমতায় গেল এবং আধুনিক রাষ্ট্রের সকল কলকবজা বা সকল অ্যাপারেটাস বহাল রাখছে, অর্থাৎ পার্লামেন্ট, ব্যুরোক্রেসি, জুডিশিয়াল সিস্টেম সবকিছু আছে। এমন অবস্থায় শরিয়া প্রতিষ্ঠার দাবি অনুযায়ী সার্বভৌমত্ব তো শুধু আন্দাজ। তো এই অবস্থা যদি হয়, অনইসলামী বা শরিয়া সম্মত নয় এমন কোনো আইন তো পার্লামেন্টে উত্থিতই হইতে পারবে না, তাই না? আর যদি শরিয়া সম্মত কোনো আইন উত্থিতই হয় এবং এর পক্ষে যদি সকল সাংসদই হ্যাঁ ভোট দেয়, তাও সেটা জায়েজ হবে না। কারণ আল্লাহর ফয়সালার সামনে মানুষের হ্যাঁ বা না ভোটের তো কোনো দাম নাই, তাই না? এবং সে হ্যাঁ বা না ভোট দেওয়ার অথরিটি রাখে না। তাহলে পার্লামেন্টের কাজটা কি, পার্লামেন্ট থাকার দরকারটা কি, তাই না? তো এটা গেল একটা বিষয়। আবার ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, মানে আইনের ব্যাখ্যার ক্ষেত্রে যদি দুইটা বা তিনটা মত থাকে, এক্ষেত্রে আমরা ফকিহ মুস্তাহিদদের শরণাপন্ন হই। কিন্তু যারা এই সাংসদ অথবা যারা সেকুলার রাষ্ট্র ব্যবস্থার আইনবিদ যারা আছেন, তারা তো শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি মাত্র, তারা তো শরিয়া সম্পর্কে বিশেষজ্ঞ না। সুতরাং তাদের এখানে কোনো উপযোগিতা থাকছে না, অর্থাৎ পার্লামেন্টের কোনো ভূমিকা থাকতেছে না। আর ইসলামী শাসন ব্যবস্থায় এরকম কোনো আমলাতন্ত্রের মতো এরকম কোনো কিছু ছিল না।
আধুনিক যে আমলাতন্ত্র, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আমলাতন্ত্র, এটা হচ্ছে তার আধুনিক রাষ্ট্রের আইন ও ক্ষমতাকে সকল স্থানে চাপিয়ে দেওয়ার জন্য করা হয়। ইসলামী শাসন ব্যবস্থায় এরকম নাই। অর্থাৎ যদি বিদ্যমান রাষ্ট্র অ্যাপারেটাস বা কলকব্জা আছে, এগুলোকে বহাল রেখে যদি আমরা এটাকে নামে মাত্র ইসলামী রাষ্ট্র বানাতে চাই, দেখা যাবে এটা নিজেই একটা দমনমূলক এবং জোর জবরদস্তিকারী একটা এন্টিটিতে বা একটা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিণত হবে। এটা কোনোভাবে শরিয়ার উদ্দেশ্যকে সার্ভ করবে না, শরিয়ার উদ্দেশ্যকে বাস্তবায়ন করবে না। যদি আসলেই শরিয়ার সুফল পেতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে আইন ব্যবস্থা যেটা, সেটাকে পরিপূর্ণভাবে ইসলামী করতে হবে, এবং যে বিদ্যমান যে ব্যুরোক্রেসি মানে হায়ারার্কিক্যাল সিস্টেম যেটা আছে, শ্রেণীবিন্যস্ত ব্যবস্থা, ব্যুরোক্রেসি, এটাকে ভেঙে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করে সমাজের সকল অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রম, বিচারিক কার্যক্রম সবকিছুকেই সমাজ কেন্দ্রিক বা সমাজমুখী করতে হবে। রাষ্ট্রকে মিনিমাল দায়িত্ব পালনের জায়গায় যেতে হবে। রাষ্ট্রমেনলি নিরাপত্তা দেওয়া, বর্ডারের নিরাপত্তা, আন্তর্জাতিক নিরাপত্তা, তারপরে আইন শৃঙ্খলার নিরাপত্তা, এরকম কিছু বিষয় দেখবে। বাদ বাকি বেশিরভাগ জিনিসকে সমাজমুখী করতে হবে। তো আমরা এখন একটা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা কথা শুনি, মানে ইসলামী শাসন ব্যবস্থা আসলে কেমন ন্যায়ের আন্ডারে পরিচালিত, ন্যায় নীতির আন্ডারে পরিচালিত, তো সেটা বোঝার জন্য তিনি বলেছিলেন যে তোমাদের যদি আমার বিষয়ে কোনো অভিযোগ থাকে, তবে তৃতীয় একজন ব্যক্তিকে নিয়ে আমাকে বিচারের সম্মুখীন করতে পারবেন। তিনি এটা বলেছিলেন। তার মানে সেন্সটা দেখেন। এখনকার যে শাসক, তাদের থেকে আমরা এরকম আশা করতে পারি যে ওনারা আমাদেরকে এরকম বলবেন যে আমার ব্যাপারে অভিযোগ হলে আপনি আসেন, আরেকজনকে নিয়ে আমাকে সালিশে বসান? এটা তো অসম্ভব, তাই না? তো আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট, আশা করি যে আমাদের যে সেকুলার জাতিরাষ্ট্র রয়েছে, সেটাকে কেবল সংস্কার ও ধারাবাহিক কিছু রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বৈষম্য মুক্ত করা সম্ভব নয়। তাই সমাজ ও রাষ্ট্রের একটা বৈপ্লবিক এবং একটা র্যাডিক্যাল বা মৌলিক পরিবর্তন প্রয়োজন। এখানে একটু বলে রাখা প্রয়োজন যে রাষ্ট্রের বৈপ্লবিক পরিবর্তন বলতে রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগত পরিবর্তন, এটা উদ্দেশ্য করছি আমরা। ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করে, অর্থাৎ ভৌগোলিক বিচ্ছিন্নতার কথা আমরা বলছি না। আমাদের যে বর্তমান রাষ্ট্র আছে, এটার ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করেই তার কাঠামোগত মৌলিক পরিবর্তনের কথা বলা হচ্ছে। এবং জাতীয়তাবাদের যে ঠুনকো রোমান্টিক ফিলোসফি, এটার উপর ভিত্তি করে আমরা সাম্য, স্বাধীনতা এবং সুবিচার পাবো, এমন কোনো আশা করা যায় না। ইসলামের শাসন এবং কোরআনের শাসনই এক্ষেত্রে একমাত্র সমাধান। তাই বৈপ্লবিক পন্থায় অগ্রগামী হয়ে ইসলামকে সমাজে কায়েম করা, এটাই সমাধান। অর্থাৎ ইসলাম এবং বিপ্লবের পথে আমাদেরকে দৃঢ় পথে এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের বর্তমান সময় এবং বাস্তবতার দাবি, এবং এটা তো অবশ্য শরিয়ার দাবিও বটে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই পথে চলার তৌফিক দান করুন। আপনারা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।